আপনার সাথে নতুন করে স্টার্ট করছেন। তো সবার জন্যই আমাদের কিছু মোস্ট ওয়েলকাম অবশ্যই আগে, এবং আপনাদের কিছু ইনফরমেশন দেওয়া দরকার, সেগুলোই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাইন্ডলি একটু আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে। আজকে আপনাদের ক্লাসটা শুরু হচ্ছে ফার্মাকোলজি দিয়ে, ব্লক 4। আপনাদের ক্লাসটা সবসময় ক্লাসটা হবে হচ্ছে 3টা থেকে 6টা পর্যন্ত। কিন্তু এখন আমাদের যে দেশের পরিস্থিতি, এই কারণে হয়তো আমরা টাইমটা একটু আগিয়ে নিয়ে আসলাম, মানে 1 ঘন্টা আগে। হয়তো কিছুদিনের মধ্যে তো অবশ্যই ঠিক হয়ে যাবে। এরপর আমাদের ক্লাস টাইমটা 3টা থেকেই শুরু হবে। আপনাদের যে ক্লাস, আজকে যে ক্লাসটা ফার্মাকোলজি, এই ক্লাসটা প্রত্যেক মঙ্গলবার, আজকে ফার্মাকোলজি 1, নেক্সট উইকে ফার্মাকোলজি 2 হবে। এবং কোনো কারণে যদি কেউ ক্লাসটা করতে না পারেন, সেক্ষেত্রে আপনাদের যেই ক্লাসগুলো থাকবে সেগুলো আমরা পরের দিন আমাদের একটা ই-লার্নিং প্ল্যাটফর্ম আছে, ওখানে আপলোড করে দেওয়া হবে রেকর্ডেড ক্লাসটা। অ্যাটলিস্ট আমাদের 48 আওয়ার্স টাইম লাগে, আমরা চেষ্টা করি এর মধ্যেই, এর আগে দিয়ে দেওয়ার জন্য। তো আমাদের ই-লার্নিং প্ল্যাটফর্মের যে অ্যাড্রেসটা, সেটা কাইন্ডলি একটু আপনারা স্ক্রিনে দেখে নেবেন, www.essmrcpuk.com। এই অ্যাকাউন্টে গিয়ে আপনারা আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মেইল আইডি দিয়ে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনাদের পাসওয়ার্ড দিয়ে আপনারা সেই যে মেইল আইডিটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, ওই মেইল আইডি এবং অ্যাডমিশনের সময় আপনাদের একটা কোড দেওয়া হয়েছে, ওই অ্যাডমিশন কোডটা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা শেয়ার করে দিবেন। দেন আমরা অ্যাক্সেস দিলেই আপনারা ক্লাসগুলো দেখতে পারবেন, এবং আপনাদের এই মিসিং ক্লাসগুলো এন্ড অফ দ্য কোর্স, যতদিন মানে আপনাদের কোর্সটা চলবে, এই কোর্সের ততদিন পর্যন্ত ক্লাসগুলো সব ওপেন থাকবে। ক্লাস টেস্টের কোশ্চেনগুলো, যেমন ফার্মাকোলজির আপনাদের 3টা ক্লাস, এটা যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের জন্য ক্লাস টেস্টের কোশ্চেনটাও আমরা ই-লার্নিং এ আপলোড করে দিব। এবং এই ক্লাস টেস্টের কোশ্চেনও আপনাদের এন্ড অফ কোর্স, মানে যতদিন আপনাদের কোর্সটা শেষ না হবে ততদিন পর্যন্ত ক্লাস টেস্টের কোশ্চেনও ওপেন থাকছে। আপনাদের আমাদের এখান থেকে আপনারা লেকচার নোট কালেক্ট করেছেন। যারা ঢাকার বাইরে থাকেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ যখনই আমাদের বই রেডি হবে, যেমন এখন আমরা ব্লক 4 দিচ্ছি, আর কিছুদিন পরে আমরা ব্লক 1টা রেডি হলেই আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দিব। তো যারা ঢাকার বাইরে থাকেন তারা কাইন্ডলি আমাদেরকে একটু, আপনারা বইটা নেওয়ার জন্য একটা ফিস আছে, যেটা হচ্ছে কুরিয়ার চার্জ, যেটা 200 টাকা, ওটা দিয়ে জাস্ট ইনফর্ম করলেই হবে। অ্যাড্রেস অনুযায়ী আপনাদেরকে সেই বইটা পাঠিয়ে দেওয়া হবে। এছাড়া লেকচার নোটের পাশাপাশি আমরা কোশ্চেন ব্যাংক এবং একটা রিকল দিচ্ছি। কোশ্চেন ব্যাংকের প্রাইসটা হচ্ছে 1500 টাকা। আর লেকচার নোট কালেক্টেড যত মানে লেকচার নোটের যেই কালেক্ট করা যে সিচুয়েশনের সময় আপনাদের যোগাযোগ করতে হবে এই এসএস হটলাইন নাম্বার থেকে। আর এছাড়া যদি আপনাদের কোনো ধরনের কোর্স রিলেটেড কোনো প্রবলেম থাকে অথবা কোনো কিছু কোয়েরি থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদের এসএস কেয়ার নাম্বারে যোগাযোগ করবেন। এসএস কেয়ার নাম্বারটা একটু জাস্ট নোট করে নেবেন, 01776221100। এছাড়া যদি আপনাদের আমাদের কোর্স রিলেটেড কোনো কোশ্চেন থাকে, আপনাদের আনুষঙ্গিক পরীক্ষার যত কিছু ইনফরমেশন আছে, আপনাদের মেন্টর ডক্টর মেরিনা হোসেন আপনাদের সাথে সবকিছু শেয়ার করবেন। আর এছাড়া যদি আপনাদের মানে ক্লাসের সম্বন্ধে অথবা লেকচার নোটের সম্বন্ধে কোনো কিছু কোশ্চেন থাকে, আমাকে করতে পারেন। ইয়েস ম্যাম। আমি ঢাকার বাইরে আছি, আমাকে কিছু বই দেওয়া হয়েছিল, আমি 300 টাকা কুরিয়ার সার্ভিস দিয়েছিলাম আর কি। আমার ফার্মাকোলজি, হেমাটোলজি এগুলো টোটাল মোস্ট প্রবাবলি 7টা বই, মানে কোশ্চেন ব্যাংকটা পাইনি। আচ্ছা ম্যাম, কোশ্চেন ব্যাংক নেওয়ার জন্য আপনি জাস্ট আলাদা করে 200 মানে ওইভাবেই ম্যাম 200 টাকা পাঠিয়ে বললেই হবে যে আমাকে কোশ্চেন ব্যাংকটা পাঠিয়ে দাও। নিয়ে নিতাম সবগুলো ম্যাটেরিয়াল, আমাকে একসাথে বলে দিলে আমি একসাথে নিয়ে নিতাম। আমাদের বইগুলো আছে কি ব্লক অনুযায়ী রেডি হয়। দেখা যায় অনেক সময় অনেক কিছু অ্যাড করতে হয়, তো আসলে আমরা একসাথে কোনো বই প্রিন্ট করি না। দেখা যায় ব্লক 4 শেষ হলে ব্লক 1টা প্রিন্টে পাঠাই, তারপর ব্লক 2টা পাঠাই, এইভাবে আসলে করি ম্যাম। আচ্ছা, তাহলে আমাদেরকে কয়বার বই নিতে হবে? ম্যাম আপনাকে আরো 3বার বইটা নিতে হবে। মানে একই বই নাকি ওগুলো আলাদা হবে? ওগুলো আলাদা আলাদা টাইপের থাকবে ম্যাম, যেমন অ্যানাটমি বই,
এভাবে বায়োকেমিস্ট্রি বই এভাবে মানে করে করে আমরা একটা করে সেট করে করে আপনাদেরকে বই পাঠাবো। আপনাদেরকে সিলেবাসটা শেয়ার করা হয়েছে ম্যাম, ওই সিলেবাস অনুযায়ী আপনারা বই পাচ্ছেন। অ্যানাটমি তো পেয়েছি একটা। অ্যানাটমি পেয়েছেন? জি অ্যানাটমি পাওয়ার কথা না ম্যাম, আপনি মেবি ব্লক 4 এ ফার্মাকোলজি। ম্যাম আপনি কি মানে আমাদের নতুন স্টুডেন্ট? জি নিউ। আমি ভর্তি হওয়ার পরে আমাকে একসাথে অনেকগুলো বই দেওয়া হয়েছে। ম্যাম কি ফুল মানে আপনার ফুল পেমেন্ট করা ছিল? ফুল পেমেন্ট করেছি আমি। আচ্ছা আচ্ছা, এর জন্য মেবি আপনি মানে সবগুলো বই আপনাকে একসাথে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ম্যাম আপনার কোশ্চেন ব্যাংকটার জন্য আলাদা করে 200 টাকা আর 1500 টাকা মানে 1700 টাকা পাঠিয়ে জাস্ট বললেই হবে, আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আমাকে তো আগে বললে আমি একসাথে নিয়ে নিতাম। আচ্ছা ম্যাম, এটা হয়তো বা মিসিং হয়ে গেছে কোনো কারণে। আচ্ছা ঠিক আমি আছে। ইনফর্ম করে দিচ্ছি ম্যাম। জি আচ্ছা। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা আমাদের ম্যাডাম চলে আসেন, আপনাদের মেন্টর। তো আমরা ক্লাসটা এখনই শুরু করে দিব। এটি বলতে থাকুন ম্যাম, এর মধ্যে যে স্টুডেন্টরা চলে আসলে আমরা ক্লাসটা শুরু করি। গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। ওকে, ওয়েলকাম শাহনাজ আপু, ফারাদিবা আপু, জারিন আফসানা আপু, তাহমিনা আপু, ফাতেমাতুল জোহরা, রঞ্জিতা হিমু আপু। ওকে, ঠিক আছে। আমরা কি সবাই একটু সবার চেহারা দেখতে পারি? যদি আপনাদের ওপেন হয়, আমরা একটু পরিচয়টা নিয়ে নিই, তারপর আমি আপনাদেরকে একটু ব্রিফ করব পার্ট 1 সম্পর্কে। ওকে, ফাতেমাতুল আপু, তাহমিনা আপু, একটু আমরা ভিডিওটা অন করি। ফারাদিবা আপু। জি ম্যাম। আমি ভিডিওটা অন করে দেখি। আপনাদের নেটের সমস্যা, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে চুজ করার জন্য, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। বিকজ অফ আপনাদের সামনাসামনি দেখতে পারলে আরো ভালো লাগতো। এন্ড কারেন্ট সিচুয়েশনে সামনাসামনি আসতে বলাটাও বলতে পারছি না। ঠিক আছে, আমরা একটু পরিচিত হয়ে নেই। কে কোথায় আছেন? কোন মেডিকেল থেকে পাশ করেছেন, কবে পাশ করেছেন, এখন কি করছেন, একটু আমরা শুনে নেই। আমি আপনাদের মেন্টর মেরিনা। আমি হচ্ছে যে 2017 পাশ করেছি এবং আমি আপনাদের ক্লাস নিয়েছি সিন্স 2018 থেকে। লং টাইম নিয়ে নিচ্ছি, অনেকগুলো ব্যাচ নিয়ে নিয়েছি। তো মোটামুটি এই তো। আর কারেন্টলি তো হচ্ছে যে জব করছি, ট্রেনিং করছি, এই আর কি। শাহনাজ আপু কোথায় আছেন? একটু কি জোরে মানে আমার এখানে স্পিকারে একটু ঝামেলা হচ্ছে মানে কথা আস্তে হচ্ছে? আচ্ছা, সবাই কি আস্তে শুনতে পাচ্ছেন? ঠিক আছে ম্যাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন শোনা যাচ্ছে আপু? শোনা যাচ্ছে? ঠিক আছে, শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। শাহনাজ আপু কোথায় আছেন? কি আমি করছেন? পাস করেছি 2017 আমি হচ্ছে ইন্টারন্যাশনাল মেডিকেল থেকে কমপ্লিট করেছি। এখন লক্ষ্মীপুরে পোস্টিং আর কি। আচ্ছা ঠিক আছে। কোনো কোর্সে আছেন কি? না আমি এতদিন কোনো কিছু করিনি, স্টার্ট করলাম মাত্র। ওকে, ইনশাআল্লাহ ভালো হবে। ফারাদিবা আপু ইন্ট্রো দিবেন। ডক্টর ফারাদিবা। আচ্ছা, ফারাদিবা আপু মনে শুনতে পাচ্ছেন না। জারিন আফসানা। জি, আপা কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপু আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপু কোথায় আছেন? কবে পাশ করেছেন? আপু আমি হচ্ছে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে 2019 সালে পাশ করেছি। আমি এখন সনদী ফাউন্ডেশন হসপিটাল সন্দ্বীপে আছি আপু। সন্দ্বীপে আছেন বাবা, অনেক দূরে। আচ্ছা জি আপু। ঠিক আছে, হোপফুলি এখান থেকে নেট ভালো মতো পাওয়া যাবে। রঞ্জিতা হিমু আপু। রঞ্জিতা হিমু আপু কোথায় আছেন? কবে পাশ করেছেন? আমরা একটু তাড়াতাড়ি শেষ করে ফেলি আমাদের ক্লাসের টাইম, কারণ আমি জানি না ঢাকার বাইরে কি অবস্থা, বাট ঢাকাতে আসলে সিচুয়েশন খুব বেশি একটা ভালো না। যার কারণে দেখা গেছে যে আমাদের উইদিন 5 PM এর মধ্যে আমাদের ক্লাসটা শেষ করতে হবে। আমরা একটু তাড়াতাড়ি শেষ করে ফেলি। ওকে, আপু জি তাহমিনা আপু। আমাদের
হ্যাঁ, আমাদের মাইক্রোবায়োলজি ক্লাস ছিল, ওইটা কি শেষ হয়ে গেছে? মাইক্রোবায়োলজি শেষ হয়ে গেছে তামিন আপু। তামিন আপু কি ওল্ড স্টুডেন্ট? হ্যাঁ, ওকে। না মাইক্রোবায়োলজি শেষ হয়ে গেছে আপু। আজকে আমাদের ফার্মাকোলজি গত সপ্তাহে কি ক্লাস হয়েছে? না গত সপ্তাহে ক্লাস হবে। গত সপ্তাহে তো ইন্টারনেট ছিল না। গত হ্যাঁ, সপ্তাহে তাহলেই তো। গত সপ্তাহে আগের সপ্তাহে হচ্ছে গিয়ে যখন মানে ঝামেলা শুরু হওয়ার আগের দিন আর কি, বুধবার দিন, মঙ্গলবার দিন তো আমরা অনলাইনে ক্লাস নিয়েছি। হ্যাঁ, আমি মাইক্রোবায়োলজির 2টা ক্লাস পাইছি। 2টা ক্লাসে কি শেষ হয়ে গেছে মাইক্রোবায়োলজি? দুইটা শেষ হয়েছে। তারপর তার ক্লাস আমরা নিতে পারিনি এই সিচুয়েশনের জন্য। তো আমি ভাবছিলাম মাইক্রোবায়োলজির আরেকটা ক্লাস হবে। না দুইটা কারণ ক্লাস। কিছু জিনিস মনে হয় বাকি ছিল। না কিছু বাকি ছিল না তো। প্রথম দিন তো ব্যাকটেরিয়া সব শেষ হয়েছে, পরের দিন হচ্ছে ভাইরোলজিটা দিয়ে শেষ করলাম আমরা। আচ্ছা। ম্যাম আমার একটু কথা ছিল ম্যাম। কি? কথা ছিল। হ্যাঁ জি, আমরা একটু যারা নতুন এসেছেন আমরা একটু পরিচয় হয়ে নিই। আমরা একটু পরীক্ষার প্রসেস সম্পর্কে একটু বলবো। জাস্ট আমরা একটু শেষ করি ইন্ট্রোটা তাড়াতাড়ি। হ্যাঁ, ফাতেমা আপু তো আমাদের ওল্ড স্টুডেন্ট না? আচ্ছা, সাবিনা আপু। ম্যাম আমি ফারাদিবা বলতেছিলাম ম্যাম। জি ফারাদিবা আপু বলেন, কেমন আছেন, কোথায় আছেন? আমার ইরাকটাতে ম্যাম আমার তো আজকে ম্যাম ফার্স্ট ক্লাস, মানে আমি যে ব্যাচটাতে অ্যাডমিট হয়েছি, কিন্তু আপুরা বলতেছে যে মাইক্রোবায়োলজি শেষ। তাহলে না না আমাদের হচ্ছে ব্যাচ, আমাদের তো ওল্ড ব্যাচ আছে আপনাদের সাথে, আমাদের হচ্ছে 4 মাস পর পর অ্যাড হয়। তো ওই ওল্ড ব্যাচের আপু বলতেছিল যে ওনাদের ক্লাস, আপনাদের সমস্যা না, আপনারা সব ক্লাস পাবেন, ডোন্ট ওয়ারি। ফারাদিবা আপু কোথায় আছেন? ম্যাম আমি শনির একটাতে বাসা আর কি। আচ্ছা ঠিক আছে। কোত্থেকে পাশ করেছেন আপু, কবে পাশ করেছেন? ম্যাম আমি 2021-এ পাশ করেছি। ও একদম ফ্রেশ নিউ। ওকে, তার মানে মাত্র ইন্টার্নশিপ শেষ করেছেন, ভেরি গুড। আচ্ছা হিমু আপু। হিমু আপু আমি একটু ভিডিওটা অন করতে পারি না সবাই একটু, তাহলে তো দেখতে পারতাম সবাইকে, আমি তো চিনবো না আপনাদেরকে দেখলে। হিমু আপু শুনতে পাচ্ছেন? প্রিয়াঙ্কা, ডক্টর শামিমা আজাদ প্রিয়াঙ্কা আপু শুনতে পাচ্ছেন? জি প্রিয়াঙ্কা আপু কবে পাশ করেছেন, কোথায় আছেন এখন? মাইকটা আনমিউট করতে হবে, মাইকটা আনমিউট করতে হবে, শুনতে পাচ্ছি না আপনার ভিডিও। আসসালাম জি আপু বলেন, ভালো আছেন? আপু? জি আলহামদুলিল্লাহ। আপু আমি তো 2013-তে পাশ করেছি। বেশ আগে আর কি। এটা খুব বেশি আগে না, বলেন। অনেক আগে। এই তো আপু 15 দিন থেকে পাশ করেছি আর কি আপু। আচ্ছা ওকে, এখন কি কোথাও আছেন, কোথাও জয়েন করেছেন? না আপু তেমন না, ওই যে আলট্রাসোনোগ্রাফি করি এই আর কি আপু। আচ্ছা মানে গাইনিতে কোনো পোস্ট গ্রাজুয়েশন হয় নাই, কিন্তু ট্রেনিং করা আছে জিএমসি তে। ট্রেনিং করা আছে, ওকে 1 বছর। ঠিক আছে, আমরা এগুলো শেষ করে ফেলবো, পোস্ট গ্রাজুয়েশনে করে জি ফেলবো। আমি তাহলে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? না আমাকে দেখা যাচ্ছে না? না আমি তো ওপেন করা আমার ভিডিও। আচ্ছা তাহলে আপু আপনি একটু লিভ করে আবার একটু জয়েন করেন, হ্যাঁ? অঞ্জিতা আপু, সাবিনা, তানিয়া আপু, তাবাসসুম নেওয়া যাবো, হ্যাঁ আপনারা একটু আপনাদের ইন্ট্রোটা দিয়ে দিবেন তাড়াতাড়ি, আমরা শুরু করে দেই। জি ভালো আছেন? জি ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আপু আমি সামগ্রিক মেডিকেল থেকে পাশ করেছি 2014-তে, ইন্টারমিডিয়েট শেষ করেছি। তারপরে অসুস্থতে কাজ করেছি, ব্যাংকে কাজ করেছি, এখন একটা প্রাইভেট হসপিটালে আছি আর ডিপ্লোমা করেছি। ওকে ভেরি গুড আপু, আপনার তো অনেক এক্সপেরিয়েন্স। ওকে তাবাসসুম আপু, তাবাসসুম আপু শুনতে পাচ্ছেন? তাবাসসুম আপু কি শুনতে পাচ্ছেন? ওকে আপু আপনার ইন্ট্রোটা একটু দিবেন, সঞ্জিদা আপু তো দিয়ে দিল না মাত্র। ডক্টর হিমু আপু, কি ব্যাপার, এটা কি প্রবলেম করছে?
আচ্ছা ঠিক আছে, হয়তো নেটের প্রবলেম করছে, শুনতে পাচ্ছেন না। এনিওয়ে, তাবাসসুম নওয়াজ আপা, হ্যাঁ আপু বলেন। আপনি শুনতে পারিনি। আলমানার আলমানারে আছেন? আচ্ছা ঠিক আছে আপু। ওকে, আর কে আছেন? আর কে বাকি আছেন? হিমু আপু বাকি আছেন। হিমু আপু বোধহয় শুনতে পাচ্ছেন না আমাকে। এনিওয়ে, ওকে, আচ্ছা। এমআরসিওজি সম্পর্কে আপনাদের তো সবাই নিশ্চয়ই একটু আইডিয়া আছে। আমি একটু বলে দিই যে এমআরসিওজিটা হচ্ছে গিয়ে আপনার রয়্যাল কলেজের মেম্বারশিপ এক্সাম। সো মেম্বারশিপ এক্সাম আপনি কেন করবেন? আপনারা হচ্ছে গিয়ে অনেকে হয়তো এখানে এফসিপিএস করা আছেন বা এমএস করা আছেন বা ডিপ্লোমা করা আছেন। সো এমআরসিওজি ইজ আ ইন্টারন্যাশনাল একটা প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি, যেটা হচ্ছে গিয়ে আপনাকে রয়্যাল কলেজ অফ ইউকে বা রয়্যাল কলেজ অফ আরসিওজি, যেটা বলে রয়্যাল কলেজ অফ অবস এন্ড গাইনি ইউকে থেকে আপনাকে এটা দেওয়া হবে। ইটস কাইন্ড অফ বিলাত ফেরত ডক্টর টাইপের, ঠিক আছে? তো এটা যেটা হচ্ছে গিয়ে আপনাকে এমআরসিওজি করে যেটা আপনি সুবিধা পাবেন সেটা হচ্ছে গিয়ে আপনি ইটসেলফ এটা একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি, এবং যে কোনো সময় আপনি হচ্ছে গিয়ে ডিগ্রিটা দিয়ে আপনি ইন্টারন্যাশনালি যে কোনো জায়গাতে আপনি কাজ করতে পারবেন, আপনার নলেজ এনহ্যান্স করতে পারবেন, আপনার ট্রিটমেন্ট প্রোটোকল গুলো আপনি খুব সুন্দরভাবে সাজাতে পারবেন, এবং ডেফিনেটলি আপনার হইতেছে গিয়ে এটা আপনার বলে না মুকুটের পাথরের মতো বা মুকুটের এক্সট্রা পলকের মতো। তো এইটা হচ্ছে গিয়ে এমআরসিজি করে যারা হচ্ছে বাইরে সেটেল হতে চান, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে যারা যেতে চান, অরালস যারা আপনারা হচ্ছে কি মিডল ইস্টে কাজ করতে চান, ইজিলি আপনি যে কোনো জায়গাতে আপনি এটা এমআরসিজি করে আপনি যেতে পারবেন, জাস্ট ওদের একটু লাইসেন্স এক্সামটা দিয়ে। এমআরসিওজি আপনার বাংলাদেশে যে বাংলাদেশেও আপনি এটা অনেক বেশি বেনিফিট পাবেন, কারণ আমরা জানি যে আমাদের যত লিজেন্ডারি ডক্টর আছে অবস গাইনিতে, যেমন কে চৌধুরী স্যার, শালা খাতুন ম্যাডাম, যারা ন্যাশনাল প্রফেসর বাংলাদেশের, তাদের সবারই হচ্ছে এমআরসিওজি ডিগ্রি, তারা এফআরসিওজি ডিগ্রি হোল্ড করেন। রাশিদা ম্যাডাম যারা আছেন বাংলাদেশে, যারা লিজেন্ড, যারা জায়ান্ট অবস গাইনি জায়ান্ট, তো তাদের কাছে হচ্ছে যে সবাই দেখবেন যে এমআরসিওজি এফআরসিওজি করে। সো এটা হচ্ছে যে আপনাকে শুধু বাংলাদেশে না, আপনাকে ইন্টারন্যাশনালি রিকগনাইজড একজন ডক্টর হিসেবে আপনাকে তৈরি করবে এমআরসিওজি। আর মোটামুটি আপনি হচ্ছে যে যেহেতু এখন বাংলাদেশে হচ্ছে বিসিপিএস ও এমআরসিওজি প্রোটোকল ফলো করতেছে, আপনারা জানেন আগে এফসিপিএস হতো তিন দিনে পরীক্ষা হতো, এখন পুরাটাই ওরা আপনার এমআরসিওজি আদলে ওরা পরীক্ষাটা নিচ্ছে, এবং এসবিএ করে হচ্ছে গত মানে এই বছরের জানুয়ারি থেকে সম্ভবত এটা হচ্ছে যে একদম এমআরসিওজি আদলে হচ্ছে। মোটামুটি আপনি যদি এই প্রিপারেশনটা নেন, দেখবেন আপনার এফসিপিএস এর প্রিপারেশনটা নেওয়া অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে, কারণ হচ্ছে যে কোশ্চেনগুলো কিন্তু এফসিপিএস এ এমআরসিওজি কোশ্চেন ব্যাংক থেকেই হচ্ছে। আর যেটা বলবো যে ট্রেনিং এর কি কাউন্ট হয় বা কয়টা পার্ট থাকে, এমআরসিওজি তে টোটাল 3টা পার্ট থাকে। আগে হচ্ছে অনেক আগে 2টা পার্ট ছিল, বাট এখন হচ্ছে 3টা পার্ট থাকে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1 ইজ দ্য এন্ট্রি অফ আরসিওজি। তো পার্ট 1টা যখন আপনি পাস করে যাবেন ইনশাআল্লাহ, এরপর আপনার পার্ট 2 দিতে হবে। আগে 4 বছরের ট্রেনিং লাগতো পার্ট 2 দেওয়ার জন্য, এখন আর ট্রেনিংটা লাগে না। এখন আপনি পার্ট 1 দিয়ে পড়াশোনা করে আপনি পার্ট 2 তে বসে পড়তে পারবেন, 6 মাস পরে আপনি বসে পড়তে পারবেন। পার্ট 2 পরে আপনি যখন পার্ট 3 দিবেন, দ্যাট ইজ ক্লিনিক্যাল পার্ট দেওয়ার আগে কিন্তু আপনাকে 4 বছরের ট্রেনিং লাগবে। ঠিক আছে, বুঝে গেছে? তো ক্লিনিক্যাল পার্টটা দেওয়ার আগে আপনার 4 বছরের ট্রেনিংটা ম্যান্ডেটরি। এখন এই 4 বছরের ট্রেনিং আপনি কোত্থেকে করবেন? এই 4 বছরের ট্রেনিং আরসিওজি ওরা হচ্ছে যে কোনো টারশিয়ারি মেডিকেল কলেজ বা হচ্ছে হসপিটাল, যে কর্পোরেট হসপিটালের ট্রেনিং ওরা কাউন্ট করে। ঠিক আছে, আপনার হচ্ছে গিয়ে শুধুমাত্র একটা গাইনি ডিপার্টমেন্ট থাকতে হবে, যে হসপিটালগুলোতে গাইনি ডিপার্টমেন্ট আছে আলাদা, এবং আপনার একজন কোঅর্ডিনেটর থাকবে, আপনার একজন সুপারভাইজার থাকবে, সেই হসপিটালের ট্রেনিংটা ওরা কাউন্ট করবে। যারা হচ্ছে গিয়ে পিজিটি করেছেন, পিজিটি যারা করেছেন বিশেষ করে মেডিকেল কলেজগুলোতে, ওই ট্রেনিংটাও কাউন্ট হবে। এবং যারা ধরেন কোনো হসপিটাল আছেন, লাইক প্রাইভেট হসপিটাল আছেন, অথবা হচ্ছে কি কোনো কর্পোরেট হসপিটালে আছেন, যেখানে হচ্ছে গাইনি ডিপার্টমেন্ট আলাদা, সেখান থেকে আপনার ট্রেনিংটা কাউন্ট হবে। কি অবস্থা আপু, ভালো আছেন? হ্যাঁ,
তো এইটাই হচ্ছে গিয়ে আপনার ট্রেনিং এর ব্যাপারে ডিটেলস। আর আপনি হচ্ছে গিয়ে যদি পার্ট 1 পাস করে যান, আপনি এমটিআর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি 2 বছর ইংল্যান্ডের যে কোনো হসপিটালে আপনি ট্রেনিং হিসেবে কাজ করতে পারবেন, ট্রেনিং ডক্টর হিসেবে কাজ করতে পারবেন। আপনার হচ্ছে গিয়ে যদি অন্য কোনো দেশে আপনি যদি সেটেল হতে চান, লাইক আপনি কানাডায় সেটেল হতে চান বা আপনি অস্ট্রেলিয়ায় সেটেল হতে চান, লাইসেন্স এক্সামের সাথে আপনার যেহেতু এমআরসিজি করা আছে, আপনি সেখানে গাইনি অপসে কাজ করতে পারবেন রেজিস্ট্রার হিসেবে। ওকে। আর আরেকটা যেটা সেটা আমি বললাম, যেহেতু ওরা অনেক বেশি আপনাদের হচ্ছে গাইডলাইন বেস, এবং গাইডলাইন গুলো দেখা যায় যে প্রত্যেক বছর বা 1-2 বছর পর পর আপডেটেড হয়। সো ইউ আর অলওয়েজ আপডেটিং ইউর নলেজ। হ্যাঁ, আপনি হচ্ছে কি বেশি জানতে পারবেন, একটা ভালো ডক্টর হতে পারবেন, এবং অবশ্যই একজন ভালো মানে গাইড করতে পারবেন। আপনি আপনার পেশেন্টকে, আপনি আপনার জুনিয়রদেরকে অনেক ভালো গাইড করতে পারবেন রিগার্ডিং ট্রিটমেন্ট। এই তো। আর হচ্ছে গিয়ে পরীক্ষা কবে হয়? পরীক্ষা হচ্ছে জানুয়ারি এবং জুলাইতে হয়। আগে হচ্ছে গিয়ে আমাদের যেরকম কলম টলম দিয়ে আমরা ফিল আপ করতাম ওএমআর শিটে, ওরকম করে হতো। বাট আফটার কোভিড এই সিস্টেমটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এটা পিয়ারসন সিস্টেমে পরীক্ষাটা হয়। আপনার হচ্ছে গিয়ে এক একটা সেন্টার থাকে, বাংলাদেশে বেশ কয়েকটা সেন্টার আছে। ওই পিয়ারসন সেন্টারে আপনার হচ্ছে বুকিং করতে হবে। বুকিং করে আপনার সিটটা বুক করে আপনার পিয়ারসন সেন্টারে গিয়ে পরীক্ষাটা দিতে হবে। এটা একটা গেল। আর হচ্ছে গিয়ে পরীক্ষা হবে প্রত্যেক জানুয়ারি এবং জুলাইতে। মোটামুটি জানুয়ারির 15 থেকে 22 তারিখে, মানে জানুয়ারির মিড থেকে হচ্ছে পরীক্ষাটা হয়, আর জুলাইতে একদম ফার্স্ট উইকে পরীক্ষাটা হয়। ঠিক আছে। তো নেক্সট আপনারা যারা জানুয়ারিতে যারা পরীক্ষা দিতে চান, তাদের পরীক্ষাটা হবে হচ্ছে জানুয়ারির 21 অথবা 22 তারিখে। 21 বা 22 তারিখে অথবা 22 বা 23 তারিখে হবে। ঠিক আছে। একদিনই পরীক্ষা হয়। পরীক্ষাতে হচ্ছে দুটা পার্ট থাকে, পেপার 1, পেপার 2। এক একটা পেপারে হচ্ছে 100 মার্কস করে, তো টোটাল আপনার 200 মার্কসের পরীক্ষা হবে। এবং পেপার 1 এ আপনার হচ্ছে যে অ্যাবাভ 65% পেতে হবে, পেপার 2 তে অ্যাবাভ 65% পাইতে হবে। এটার কাট মার্ক হচ্ছে 65 এর উপরে পেলে আপনি পাস। ঠিক আছে, মোটামুটি কাট মার্ক। বাট এটা আরো বাড়তে পারে, কারণ হচ্ছে এটা ডিপেন্ড করে গড়ের উপরে, মিন করে হচ্ছে যে এটা একটা গড় করা হয়। একদম হচ্ছে হাইয়েস্ট এন্ড দ্য লোয়েস্ট এটা গড় করে এটা ওয়ার্ল্ড ওয়াইডই করা হয়। তো যেহেতু এটা একটা হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ল্ড ওয়াইড পরীক্ষাটা যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড হয়, সুতরাং আপনার কম্পিটিশন হবে কিন্তু অনেক আপার লেভেল। আপনি কিন্তু মানে ওয়ার্ল্ড ওয়াইড ডক্টরদের সাথে কম্পিট করতেছেন। সো এখানে কিন্তু আপনার ক্রেডিবিলিটিটা অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, পরীক্ষার তার হচ্ছে গিয়ে আপনার দিতে হলে আপনার হচ্ছে গিয়ে পাসপোর্টটা থাকতে হবে। পাসপোর্টটা থাকা ভালো। আর হচ্ছে কারণ দেখা যায় যে অনেক সময় আপনি বাংলাদেশে সিট পাবেন না, আপনার বাইরে গিয়ে পরীক্ষা দিতে হতে পারে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গিয়ে একটা ক্রেডিট কার্ড, মানে একটা ভিসা বা মাস্টার কার্ড লাগবে। বাংলাদেশে যেহেতু মাস্টার কার্ড দিয়ে লেনদেন করা অসুবিধা, তো সেক্ষেত্রে ভিসা কার্ডটা হচ্ছে গিয়ে একটু কমফোর্টেবল। সো ভিসা কার্ডের জন্য আপনি যে কোনো ব্যাংক থেকে ভিসা কার্ড নিতে পারেন। তবে আমার মনে হয় যে ইবিএল সিটি থেকে নেওয়া ভালো, কারণ আদারওয়াইজ দেখা গেছে যে ব্যাংকের অবস্থা, বেশ কিছু ব্যাংকের অবস্থা ভালো না। সো যেগুলো একটু সলভেন্ট ব্যাংক, ওইখান থেকে আপনার ভিসা কার্ডটা করা ভালো। তো সেক্ষেত্রে আমি প্রেফার করবো যে সিটি, স্ট্যান্ডার্ড চার্টার অথবা আপনি ইবিএল থেকে নিতে পারেন, যদি কারো কার্ড থেকে না থাকে ভিসা কার্ড। ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে, এবং পেমেন্টটা করতে হলে আপনাকে আগে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট করতে হবে। তার আগে আপনাকে আরসিওজি অ্যাকাউন্ট খুলতে হবে। তো যারা হচ্ছে গিয়ে আজকে জয়েন করেছেন, তারা হচ্ছে গিয়ে as soon as possible আপনি মাস 1.5 মাসের মধ্যে আপনি একটা আরসিওজি অ্যাকাউন্ট খুলে নেবেন। কারণ আপনারা তো যারা জানুয়ারিতে পরীক্ষা হয়তো সবাই দিবেন না, যারা আমাদের আগের ব্যাচে আছেন তারা জানুয়ারিতে ম্যাক্সিমাম পরীক্ষা দিবে। সো যেটা করতে হবে সেটা হচ্ছে আগে একটা আরসিওজি অ্যাকাউন্ট খুলতে হবে। আরসিওজি অ্যাকাউন্টে আপনার ডিটেইলসটা সেন্ড করতে হবে আরসিওজি কে। একটা আপনি হচ্ছে www.rcog.uk.org, এটাতে আপনি ঢুকলে আপনাকে ফার্স্টে বলবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। সো ইউ হ্যাভ টু মেক অ্যাকাউন্ট ফার্স্ট। আপনি অ্যাকাউন্টে আপনার ডিটেইলসটা দিবেন, তারপর দেখবেন ওখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একটা ফর্ম আছে, ওই ফর্মটা আপনার ফিল আপ করতে হবে। যারা ইন্টার্নি করে ফেলেছেন তারা সবাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ফিল আপ করতে পারবেন। তাদের হচ্ছে গিয়ে বিএমডিসি সার্টিফিকেট লাগবে, আপনার মেডিকেলের ইন্টার্নশিপের সার্টিফিকেটটা লাগবে, ছবি লাগে, আরো কিছু ডিটেইলস লাগে, লাইক আপনার হোম অ্যাড্রেস, আপনার মেইলিং অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, হ্যাঁ কোন কান্ট্রিতে আপনি বিলং করতেছেন, এখন কোন কান্ট্রি থেকে আপনি মানে পরীক্ষা দিবেন, এগুলো সবকিছু আসলে ডিটেইলসটা ওদেরকে দিতে হয়। দেওয়ার পরে আপনি যখন এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা সাবমিট করে দিবেন, সাবমিট করার পরে আপনাকে ওরা 4 to 6 উইক ওয়ার্কিং উইকের মধ্যে আপনাকে একটা মেইল পাঠাবে, ওরা আপনাকে অ্যাসেস করবে যে আপনি এলিজিবল কিনা পরীক্ষা দেওয়ার জন্য। সো যখন আপনার অ্যাসেসমেন্টটা হয়ে যাবে, দেন দে উইল সেন্ড ইউ আ মেসেজ অর এ মেইল থ্রু ইমেইল। ইমেইলগুলো একটু চেক করবেন সবসময়। ইমেইলে আপনাকে পাঠাবে যে ইয়েস ইউ আর এলিজিবল ফর পার্ট 1 এক্সাম,
দেন আপনার কি করতে হবে, আপনার এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা ফিল আপ করতে হবে। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট কিছু না, আপনি যখন এলিজিবল হবেন ওরা আপনাকে একটা রোল নাম্বার দিবে, ইটস কাইন্ড অফ 6 ডিজিটের একটা নাম্বার দিবে, 6 to 7 ডিজিটের নাম্বার দেয় ওরা একটা, তো 6 ডিজিটের নাম্বারটা দিয়ে আপনাকে হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা ফিল আপ করতে হবে। আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার হচ্ছে গিয়ে রোল নাম্বার বা ওই যে আরসিওজি নাম্বার, যেটা আপনাকে একটা আরসিওজি নাম্বার দিবে 6 ডিজিটের। এই তিনটা জিনিস আপনার ফিল আপ করে আপনাকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দিতে হবে। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট কেন দিবেন আপনি? আপনি যদি পরীক্ষা দিতে চান এবং আপনি যদি এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা ফিল আপ না করেন, আপনি পরীক্ষাতে বসতে পারবেন না। কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড একটা এক্সাম, এটা প্রত্যেকটা দেশ থেকে হচ্ছে মানুষ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট পাঠায় এবং সেটার উপরে ওরা কয়জনের সিট ফেলবে সেটা হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। সো আপনি যদি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট না পাঠান, ওরা আসলে ক্যালকুলেট করতে পারবে না লাইক বাংলাদেশ থেকে কয়জন পরীক্ষা দিচ্ছে, ইন্ডিয়া থেকে কয়জন পরীক্ষা দিচ্ছে, সিঙ্গাপুর থেকে কয়জন পরীক্ষা দিচ্ছে, হংকং থেকে কয়জন পরীক্ষা দিচ্ছে, এটা ওরা আগে হচ্ছে গিয়ে কাউন্ট করে। কাউন্ট করার পরে ওইভাবে ওরা পিয়ারসন ইয়েগুলোতে সেন্টারগুলোতে ওরা সিট ফেলে এবং কয়টা পিয়ারসন সেন্টারে সিট ফেলবে ওইটাও হচ্ছে গিয়ে ওরা পাঠায় যে কারা কারা পিয়ারসন, কোন কোন পিয়ারসন সিস্টেমে ওরা হচ্ছে সেন্টারগুলোতেও পরীক্ষা হবে। সো এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার হচ্ছে আফটার আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া করার পরে, ঠিক আছে? তো আপনি ফার্স্টে অ্যাকাউন্ট মেক করলেন, আপনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফিল আপ করলেন, আপনি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাপ্রুভ হয়ে আসলো, দেন আপনার এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা ফিল আপ করতে হবে, রাইট? এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফিল আপ করার 1 থেকে 1.5 মাসের মাথায় আপনার হচ্ছে গিয়ে পরীক্ষার জন্য আপনাকে একটা লিংক পাঠাবে, আপনাকে একটা হচ্ছে জাস্ট যেদিন সিটটা বুকিং হবে আপনাকে মেইলে একটা ওরা ইমেল পাঠাবে এবং ওখানে একটা লিংক দেওয়া থাকবে, ওই লিংকে ঢুকে আপনাকে পরীক্ষার জন্য পেমেন্টটা করতে হবে। বুঝা গেছে? ক্লিয়ার এতটুকু? রেহানা আপু, তাহমিনা আপু, শাহনাজ আপু, শারমিন আপু, জেরিন, ফারহানা দিবা, সাবিনা আপু, ওকে ঠিক আছে, বুঝছেন সবাই? ওকে, সো পেমেন্টটা যখন আপনি করবেন লিংকে ঢুকে, দ্যাট টাইম ইউ হ্যাভ টু পেমেন্ট থ্রু দা ভিসা কার্ড। তো এই সময় আপনার ভিসা কার্ডটা দরকার হবে এবং এটার জন্য ব্যাংকের সাথে কিছু কথাবার্তা আগে থেকে বলে রাখতে হয় যে আপনি পরীক্ষা দিবেন। এখন সম্ভবত 555 পাউন্ড। সো 555 পাউন্ড ইজ কাইন্ড অফ 83 থেকে 85,000 টাকার মতো পড়বে আপনার একটা পরীক্ষা দিতে। তো এই পরীক্ষাটা দেওয়ার জন্য যেহেতু বাংলাদেশের সিস্টেম হচ্ছে $300 বেশি আপনি একবারে পেমেন্ট করতে পারবেন না, সো দ্যাটস ওয়াই। এবং ওরা আপনাকে এরকম ভেঙে ভেঙে কোনো লিংক দিবে না যেটাতে আপনি ভেঙে ভেঙে টাকা পাঠাতে পারবেন, যার কারণে আপনার আগে থেকে ব্যাংকের সাথে কথা বলে রাখতে হবে যে আমার একটা পেমেন্ট হবে, আমার এত ডলারের বা এত পাউন্ডের একটা পেমেন্ট হবে, এটা স্টার্লিং বা পাউন্ডে হচ্ছে গিয়ে 555 আর 560 হবে। আপনার দেওয়া পর্যন্ত কত করে যাবে জানি না আমি, মোটামুটি ওরা প্রত্যেক বছর 5 থেকে 10 পাউন্ড করে বাড়ায়। সো ওরকমই একটা পেমেন্ট হবে, যেটা আগে থেকে জানাতে হবে এবং আপনার গেটওয়েটা ওপেন করে রাখতে হবে যাতে আপনি ইজিলি ট্রানজাকশনটা করতে পারেন, ঠিক আছে? এটা ব্যাংক থেকে অবশ্যই আপনাকে 7 থেকে 10 দিন আগে বা পারলে আরো আগে থেকে ওদেরকে বলতে হবে, ওদেরকে হচ্ছে গিয়ে ডকুমেন্ট পাঠাতে হয়। ডকুমেন্ট কি কি পাঠাতে হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা আরসিওজি এর 3টা কাগজ থাকে, ওই কাগজ 3টা আপনি পাঠাবেন এবং আপনার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ফিল আপ করে একটা মেইল পাঠাইছে যে হ্যাঁ তুমি পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল, এই কাগজটা ওদেরকে প্রিন্ট আউট করে দিতে হবে। আর কি কি পাঠাতে হবে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। এটা হচ্ছে মানে কবে আপনার পরীক্ষা, এটার একটা লিংক থাকে যে এই তারিখে পরীক্ষা হবে, এই তারিখে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট দিতে হবে এবং এতটার সময় পরীক্ষা হবে। এই টাইমিংটা হচ্ছে কি ওদেরকে প্রিন্ট করে দিতে হয়। কত টাকার পরীক্ষা এটার একটা আছে, ব্যান্ড এ, ব্যান্ড বি, ব্যান্ড সি, ব্যান্ড ডি। তো এর হচ্ছে গিয়ে যারা হইতেছে গিয়ে আপনার ডেভেলপ কান্ট্রি, মানে অলরেডি তাদের হচ্ছে লাইক সুইজারল্যান্ড, ইউরোপিয়ান কান্ট্রি, নন ইউরোপিয়ান কান্ট্রি, এইগুলোতে হচ্ছে গিয়ে আরো বেশি পাউন্ড লাগে। বি কান্ট্রি হচ্ছে আমরা একটু গরিব, ঠিক আছে? সি কান্ট্রি হচ্ছে আরো গরিব, সো ওদেরকে হচ্ছে গিয়ে ওরা একটু কনসেশন দেয়। মানে বিগ ব্যান্ডে আমরা বাংলাদেশ বি ব্যান্ডে পড়েছে, সো মোটামুটি বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল এরা হচ্ছে কি একটু মানে ডেভেলপিং কান্ট্রি, তো এরা হচ্ছে একটু গরিব, ওদের থেকে একটু গরিব আমরা, তো আমাদের হচ্ছে টাকাটা আরেকটু কম। আর সি কান্ট্রি হচ্ছে লাইক আপনার আফ্রিকান কান্ট্রি, লাইক যেগুলো একটু নিচে আছে, আন্ডার ডেভেলপ কান্ট্রি গুলো আছে যারা আমাদের থেকে একটু বেশি গরিব, ওদের হচ্ছে কি একটু কম টাকা। সো আপনি যদি ওইখান থেকে পেমেন্ট করেন, যান অনেকেই থাকে যে মিডল, মানে লাইক অনেকেই হয়তো কাজের সূত্রে অন্য দেশে থাকে, তো ওইখান থেকে আপনি যদি পেমেন্ট করতে পারেন সেটা ওই দেশের ইয়েতে হচ্ছে পরীক্ষাটা হবে, মানে ওই কান্ট্রির ব্যান্ডের ওয়াইজ হচ্ছে যে পরীক্ষাটা হবে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা নেপাল থেকে পরীক্ষা দেয়, সিঙ্গাপুর থেকে পরীক্ষা দেয়, ইন্ডিয়া থেকে পরীক্ষা দেয়, তো ওইটা হচ্ছে কি ওই ব্যান্ডের ইয়েতেই থ্রুতে করে। আমাদের অনেক স্টুডেন্ট ছিল যারা হচ্ছে গিয়ে সেটেল, মিডল ইস্টে সেটেল,
তো ওরা ওই ব্যান্ডে থেকে পরীক্ষা দিত, ঠিক আছে? এই ব্যান্ডের কাগজটা লাগবে। আরেকটা হচ্ছে গিয়ে আপনি যে এলিজিবল পরীক্ষা দেওয়ার জন্য, এইটা হচ্ছে গিয়ে আপনার প্রিন্ট আউট করে ওদেরকে দিতে হবে, ঠিক আছে? এই 3টা ডকুমেন্টস ব্যাংক চাই এবং এই 3টা ডকুমেন্টস দিয়ে আপনি ওদেরকে বলবেন যে আমি পরীক্ষা দিব, আমার পরীক্ষার ফিস এটা, নো নিড টু ওপেন স্টুডেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? স্টুডেন্ট অ্যাকাউন্টে অনেক ঝামেলা, এটা করার কোনো দরকার নেই। আচ্ছা, এখন হইতেছে গিয়ে আপনি তো দিলেন পরীক্ষা টরীক্ষা দেওয়া হয়ে গেল, এবং সিট কিভাবে আপনি বুকিং করবেন, ওই সিটটা হচ্ছে গিয়ে আপনার পিয়ারসন সিস্টেম থেকেই বুকিংটা করতে হবে। এবং সিট বুকিং হতেছে সব থেকে মানে এটা সব থেকে টাফেস্ট পার্ট ফর এমআরসিওজি পার্ট 1, কারণ অনেক অনেক মানুষ পরীক্ষা দেয়, যার কারণে দেখা যায় যে ওই পেমেন্টটা আপনি যত সুন করতে পারবেন, মানে উইদিন মিনিটস, উইদিন 30 সেকেন্ড, যত তাড়াতাড়ি আপনি পেমেন্টটা করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি হচ্ছে সিটটা বুক করতে পারবেন। হ্যাঁ, কারণ আপু একটা কোশ্চেন ছিল। বলেন। জি, আপু ওই যে এমসিকিউটা, হ্যাঁ এমসিকিউটা আপু এটা কি ওই কলম দিয়ে ফিল আপ করতে হবে নাকি আপু কি সিস্টেম? হ্যাঁ বলে দিচ্ছি, পিয়ারসন সিস্টেম আপু বলে দিচ্ছি। তো এই সিটটা হচ্ছে পিয়ারসন সিস্টেমে আপনার বুকিংটা করতে হবে। পিয়ারসন সেন্টার বাংলাদেশে খুব বেশি নাই, খুব বেশি হলে হাতে গোনা 20টার মতো সেন্টার থাকে। এক একটা সেন্টারে 2টা থেকে 5টা সিট থাকে ম্যাক্স ম্যাক্স, ঠিক আছে? তো দেখা যায় যে অল ওভার বাংলাদেশ দেখা যায় যে আপনি হয়তো 100 এর মতো পরীক্ষা দিচ্ছে। আগে অনেক দিত, আগে অনেক দিত, কারণ বড় রুমে পরীক্ষা হতো, এক রুমে দেখা যেত 100-150 মানুষ পরীক্ষা দিচ্ছে। তো এখন যেহেতু এই সিস্টেমটা নাই, পিয়ারসন সিস্টেমে আপনার পরীক্ষাটা দিতে হবে। সো সেন্টার আর ফিউ ইন বাংলাদেশ, এবং এই সেন্টারগুলোতে সিট বুকিং করাটাই হচ্ছে টাফেস্ট পার্ট। আপনি যত তাড়াতাড়ি সিটটা বুকিং করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সিটটা পেয়ে যাবেন। না পেলে সমস্যা নাই, কেউ যদি ওভার কনফিডেন্ট থাকেন বা আপনার উপর হচ্ছে গিয়ে আপনি কনফিডেন্ট থাকেন যে না, আমি যেখানে বসে পরীক্ষা দিই, আমি বাংলাদেশে দিই, আর আমি ইন্ডিয়াতে দিই, আর আমি নেপালে দিই। আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট নেপাল থেকে দিয়েও পাস করছে, নেপালে গিয়ে পরীক্ষা দিচ্ছে। গতবার আমাদের একটা স্টুডেন্ট ছিল, সে নেপাল থেকে পরীক্ষা দিয়ে পাস করছে। অনেক কনফিউজ ছিল, আমি বলছিলাম যে না আপনি পারবেন, দিয়ে দেন পরীক্ষা। ইন্ডিয়া থেকেও গিয়ে পরীক্ষা দিয়ে পাস করে আসছে। সো আপনি যদি অনেক কনফিডেন্ট হন যে না আমি বাংলাদেশের বাইরে দিয়ে পরীক্ষা দিলাম, আমি পরীক্ষা দিলে পাস ইনশাআল্লাহ, তো সেই ক্ষেত্রে আপনার বাংলাদেশে সিট না পেলে আপনি বাইরে গিয়েও পরীক্ষা দিতে পারবেন। ওকে, আচ্ছা। আর আর যেটা বলবো সেটা হচ্ছে কিভাবে পরীক্ষা হয়। আপনার সামনে ল্যাপটপ থাকবে। পিয়ারসন সিস্টেমে যেটা থাকে সেটা হচ্ছে এই জন্য হতেছে ফিউ, মানে সেন্টারগুলো ফিউ, কারণ সবাই তো আপনাকে কম্পিউটার প্রোভাইড করতে পারবে না। আপনার সামনে একটা পিসি থাকবে, পিসিতে হচ্ছে যে আপনার কোশ্চেন আসবে, টাইম স্টার্ট হবে, দেন হচ্ছে যে আপনি কোশ্চেনগুলো আসবে, একটার পর একটা কোশ্চেন আসবে, এবং ওই কোশ্চেনে আপনি হচ্ছে যে ক্লিক করলে আপনার যেটা অ্যানসার সেটাতে, যেটা আপনার অ্যানসার মনে হচ্ছে 5টা অপশন থাকবে, এই অ্যানসার আপনি ক্লিক করলে আপনার অ্যানসারটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? দেন সাবমিট করে নেক্সটে যাবেন, নেক্সট কোশ্চেন আসবে, সাবমিট করবেন, নেক্সটে যাবেন, নেক্সট কোশ্চেন আসবে, এরকম করে টোটাল 100 কোশ্চেন আসবে। হ্যাঁ, একটা একটা করে, একটা পেজে একটা কোশ্চেন থাকে। ওকে, এই হচ্ছে গিয়ে আপনার পরীক্ষার সিস্টেম। আপু পরে আবার কারেকশন করা যাবে? হ্যাঁ, কারেকশন করা যায়। কারেকশন ধরেন আপনার ওখানে ফ্ল্যাগ সিস্টেম দেওয়া থাকে, রেড ফ্ল্যাগ। তো আপনার ধরেন আপনি 1 2 3 4 আপনি দিলেন কনফার্ম যে না এটার অ্যানসার এটা, 5 নাম্বার দিয়ে আপনি একটু কনফিউশন হলো যে না, কিন্তু আপনি ওটা ছেড়ে যাবেন না, আপনি যেটা মনে হয় সেটা অ্যানসার দিবেন, কিন্তু আপনার কনফিউশন থাকলো যে না এটা কি হবে কি হবে না। ওখানে রেড ফ্ল্যাগ সাইন আছে একটা, আপনি ফ্ল্যাগ সাইন দিয়ে রাখলেন, ফ্ল্যাগ সাইন দিয়ে রাখলেন যে আমি বাকি পরীক্ষাটা শেষ করে আমি রিভিশনের সময় এগুলো আমি আবার চিন্তা করে দিব, রাইট? তো তখন আপনি হচ্ছে মানে পুরাটা পরীক্ষা যখন আপনার শেষ হয়ে যাবে, মোটামুটি এক একটা পরীক্ষার জন্য 3 ঘন্টা সময় পাবেন। আপনি একদিনই পরীক্ষা হয়, টোটাল 6 আওয়ার্স পরীক্ষা, মাঝখানে আপনি 1 ঘন্টা ব্রেক পাবেন, ঠিক আছে? তো পেপার এ তে আপনি হচ্ছে 3 ঘন্টা পরীক্ষা দিবেন, 1 ঘন্টা ব্রেক পাবেন, দেন আবার আপনার পরীক্ষা শুরু হবে, 3 ঘন্টা পর্যন্ত আপনি পরীক্ষাটা দিবেন, ঠিক আছে? এই হচ্ছে যে একদিনে আপনার পরীক্ষাটা শেষ হয়ে যাবে। আর যেগুলো হচ্ছে আপনার কনফিউশন থাকবে সেখানে আপনি রেড ফ্ল্যাগ সাইন চিহ্ন দিয়ে রাখবেন, পড়া মানে পরীক্ষাটা শেষ হয়ে গেলে দেন আপনি রিভিশন দেওয়ার সময় ওগুলো একটু দেখে নিতে পারেন যে না আমার এটা তখন মনে হচ্ছিল ভুল, আমি এটা একটু দেখে নিই। আপু এই রেড ফ্ল্যাগ সাইনটা কি হচ্ছে? আপু এই রেড ফ্ল্যাগ সাইনটা কি আপু হচ্ছে মানে যেটাতে কনফিউশন থাকবো তখনই বলতে মানে তখনই ওই নাম্বার দিতে হবে? লাইক ধরেন আমি 4 নাম্বার এমসিকিউ তে কনফিউজ, 10 নাম্বারে কনফিউজ, এরকম 4 10 এভাবে দিতে হবে না? হ্যাঁ, আপনি ধরেন 5 নাম্বার কোশ্চেন আপনি কনফিউজ, 5 নাম্বারে আপনি না সাবমিট আপনার একদম ফাইনালি যখন মানে শেষ হবে পরীক্ষা তখনই তো আপনার সাবমিট হবে, তার আগে তো আপনি রিভিশন দিতে পারবেন। ও মানে পুরোটাই একবার টিপ করতে পারবো আপু? নেক্সটে যাবেন, নেক্সটে ধরেন আপনি 1 নাম্বার পরীক্ষা মানে 1 নাম্বার কোশ্চেনে আপনি অ্যানসার দিলেন, 1 নাম্বার কোশ্চেনে সাপোজ একটা কোশ্চেন আসে যে একটা পেশেন্ট কাম টু ইউ উইথ ওয়েবিং নেক, হাইট কম, ঠিক আছে? হাইট কম,
এরকম আসলো, তারপর হচ্ছে কি পেশেন্টের অ্যামোনিয়া নিয়ে আসছে, পেশেন্ট 15 ইয়ার্স ওল্ড, পেশেন্ট অ্যামোনিয়া নিয়ে আসছে, সো হোয়াট উইল বি ইওর ডায়াগনোসিস? টার্নার, ক্লেনফেল্টার, ডাউন এরকম করে থাকলো, তো আপনি সেটা টার্নারে দিলেন, ঠিক আছে, আপনার অ্যান্সার ঠিক, আপনি টার্নারে কনফিডেন্টলি ওটা অ্যান্সার দিলেন কারণ ইউ নো দ্যাট ইজ টার্নার সিনড্রোম, ঠিক আছে। দুই নাম্বার কোশ্চেনের উপর একটা কোশ্চেন আসলো, আপনি কনফিডেন্টলি দিলেন। 3 নাম্বারে গিয়ে আপনার কনফিউশন যে এটা কি হবে, এ হবে না, বি হবে না, সি হবে না, ডি হবে না, ই হবে। তা আপনি তখন যেটা আপনার তখন ওই সময় দ্যাট টাইম আপনার যেটা মাথায় বাস করছে আপনি ওটা দিয়ে দিলেন, লাইক আপনি সি দিলেন কিন্তু আপনি কনফিউজ, আপনি রেড ফ্ল্যাগ সাইন দিয়ে দিলেন, ঠিক আছে, সাইন দিয়ে আপনি নেক্সট কোশ্চেনে চলে গেলেন, 4 নাম্বারটার অ্যান্সার দিলেন, 5 নাম্বারটা দিলেন, 6 নাম্বার দিলেন, 10 নাম্বারে গিয়ে আপনি আবার কনফিউশন থাকবেন, আপনি 10 নাম্বার দিলেন, আপনার নাম্বার আর হচ্ছে 10 নাম্বারে হচ্ছে কি কনফিউশন আছে। তো এরকম করে করে আপনি 100 কোশ্চেন ফিল আপ করে ফেলেন, আপনার হয়তো পুরো 100 এর মধ্যে 10টা কোশ্চেন আপনি কনফিউশন, ঠিক আছে। তো আপনি যখন সাবমিট করার আগে আপনি যখন দেখতে যাবেন, রিভিশন দিবেন, তখন আপনি রেড ফ্ল্যাগ সাইনে চাপ দিলে অটো ওই 10টা কোশ্চেন চলে আসবে, ঠিক আছে। এখন ওই 10টা কোশ্চেনের মধ্যে আপনি আবার অ্যানসার চেঞ্জ করতে পারেন, অ্যানসার চেঞ্জ করে নেক্সট দিতে পারেন, দেন আবার ওই যে আরেকটা যেটা কনফিউশন সেটা চলে আসবে, ওটাতে আপনি নেক্সট দিলেন, এরকম করে করে আপনার হচ্ছে 10টা কোশ্চেন আপনি দিয়ে দিলেন আনসার বা ঠিক করে দিলেন, ঠিক করার পর আপনি দিলেন রেড ফ্ল্যাগ সাইন গন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি পুরোটা আপনি চাইলে আবার রিভিশন দিতে পারবেন, রিভিশনের অপশন আছে এখানে, রিভাইজ অপশন দিলে আপনার হচ্ছে আবার 1 থেকে 100 পর্যন্ত কোশ্চেন আপনি রিভাইজ দিতে পারবেন। দেওয়ার পর নেক্সট করে 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 আপনি 100 পর্যন্ত গেলেন, ফাইনালি আপনার মনে হলো যে আমি এখন পরীক্ষা শেষ করে দিব, আপনি সাবমিট করে দিলেন, সাবমিট করার পরে আপনার হচ্ছে পরীক্ষাটা শেষ হয়ে যাবে, এরপরে কিন্তু আপনি আর ঢুকতে পারবেন না পরীক্ষার হলে, ঠিক আছে। এই হচ্ছে কি ঘটনা। দেন আপু যেই কোশ্চেন গুলো আমরা হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন দিলাম না সেগুলো চেক করে চেঞ্জ করা যাবে না? হ্যাঁ যাবে, যাবে না কেন, যাবে। বলতেছে যে আপনি কনফিউজ, যে আপনার এখানে ভুল হইতেছে বা ভুল হওয়ার সম্ভাবনা আছে, সেটা আপনি রেড ফ্ল্যাগ সাইন দিলেন, তাহলে আপনার কি হবে, আপনার খুঁজে পেতে সুবিধা হবে, কারণ আপনার পরীক্ষা দিতে দেরি হলো, আপনার লাস্টে সময় আছে 3-4 মিনিট, আপনি তো ওই সময় আপনি খুঁজে পাবেন না, কোশ্চেন তো খুঁজে বের করতে পারবেন না যে কোনটাতে আমার, আপনার মাথা তখন কাজ করবে না যে কোনটাতে আমার সমস্যা বা কোনটাতে আমি কনফিউশন ছিলাম, ঠিক আছে, ওটা বের করা একটু সমস্যা। এই জন্য রেড ফ্ল্যাগ সাইন দিয়ে দিলে কি হয়, আপনি যখন ক্লিক করবেন আপনার সবগুলো চলে আসবে একসাথে, ঠিক আছে। জি আপু বুঝতে পারছি। ওকে, তারপর সাবমিট করে দিলেন, আপনি জি নেগেটিভ মার্কিং কি হবে না? না নেগেটিভ মার্কিং নাই, নেগেটিভ মার্কিং নাই, বাট আগে হচ্ছে যে কাট মার্ক কম ছিল, মানুষ 60, 61, 62 তে পাস করতো, কিন্তু এখন মানুষ অনেক পড়াশোনা করে এজন্য কাট মার্ক অনেক উঠে গেছে, ঠিক আছে। মোটামুটি আপনার 65 অ্যাবভ 65 পেতে হবে, ওকে, কারণ 80, 85 এরকম মার্কসও আসে, আমাদেরই আসে। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, আমার আইএফএসসি তে ভিসা কার্ড আছে, আইএফএসসি ব্যাংক দিয়ে কি হবে? আইএফআইসি দিয়ে হয়, কারণ আমি যখন পার্ট 1 দিছিলাম আমি আইএফআইসি দিয়ে দিছিলাম, পেমেন্টটা আমি আইএফআইসি দিয়ে দিয়েছিলাম। বাট আপনার হচ্ছে যে যেটা বললাম আমি, ওই পরীক্ষার দেখা যাবে যে 1-1.5 মাস আগে ওদেরকে যা বলতে হবে যে আমি একটা আমার পেমেন্ট আছে একটা, আমার সাপোজ ওই বুকিং ওপেন হবে কখন এটা আপনার লেখা থাকে সবকিছু, সো বুকিংটা কবে ওপেন হবে সেটা সবকিছু লেখা থাকে, ওইটা ওই দিনে হচ্ছে যে আপনার একটা পেমেন্ট হবে, এটা বলতে হবে ওদেরকে আগে থেকে, ঠিক আছে। আপনি যে দেশ থেকে কান্ট্রি ওয়াইজ যে বলেন যে মিডল ইস্ট বা আফ্রিকা, আমি ওসব দেশে করে যদি পেমেন্ট কমানোর জন্য আর কি, যদি এই করি তাহলে আমার সিট কি বাংলাদেশে পড়বে না ওসব দেশে পড়বে? পেমেন্ট ওখান থেকে করতে পারেন, তবে এটা এখন একটু ঝামেলা পড়ে। আগে হচ্ছে গিয়ে যে কেউ পেমেন্ট করতে পারতো, লাইক অনেকের আছে না, ইংল্যান্ডে আত্মীয় আছে, যে সে হচ্ছে গিয়ে ব্যাংকে পেমেন্ট করে দিল, আপনি বাংলাদেশ থেকে তার ফ্যামিলিকে দিয়ে দিলেন, কিন্তু এখন হচ্ছে একটু ঝামেলা পড়ে ওরা, মানে যার সেটাই চায়, মানে আপনার হচ্ছে গিয়ে ও পরীক্ষার দিন আপনাকে তো হচ্ছে গিয়ে আপনার আইডি কার্ড নিয়ে যেতে হবে, আপনার ন্যাশনাল আইডি কার্ড, কোন ব্যাংক থেকে পেমেন্ট করেছেন, মানে কোন ইয়েতে আপনার ডেবিট ভিসা কার্ডটা নিয়ে যেতে হবে সাথে করে, ঠিক আছে। তো ওইটা দেখতে চায় অনেক সময়, আপনার হচ্ছে কি একটা প্রাইমারি একটা সেকেন্ডারি ইয়ে চায় ওরা, আইডি চায়। তো প্রাইমারি আইডি আপনার এনআইডি, সেকেন্ডারির মধ্যে আইদার পাসপোর্ট শো করতে হয় নয়তো হচ্ছে গিয়ে ভিসা কার্ডটা শো করতে হয়, ঠিক আছে। আচ্ছা আমাকে বলেন তো এটা ছবিটা দেখা যাচ্ছে কিনা। সমস্যা নাই, কারণ আপনার সিট বুকিং করতে হবে, তো সিট আপনি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট যদি দিয়েও থাকেন, আপনি যদি সিট বুকিং করতে পারেন আপনি তো পরীক্ষা দিতে পারবেন না। জুলাইতে যদি দেন আপনার হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা পাঠাইতে হবে, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আপনি যখনই পরীক্ষা দেন আপনার পাঠাইতে হবে, কারণ হচ্ছে না এলিজিবল ক্রাইটেরিয়া পাঠানো, আপনি এলিজিবল পরীক্ষা দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে যেটা
এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট যখনই আপনি পরীক্ষা দেন, যে মাসে পরীক্ষা দিতে চান আপনি দিলেন, কিন্তু আপনি বুক করতে পারলেন না সিট, সেক্ষেত্রে আপনার প্রত্যেকবারই আপনার এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা পাঠাইতে হবে। আচ্ছা, এটা ওকে। তো এখন আমরা আসি, আমরা কি পড়বো? হ্যাঁ, আমাদের পেপার 1 পেপার 2 বলতেছিলাম আমি যে পেপার 1 পেপার 2 তে দুটো পরীক্ষা হয়। একটা মিনিট। পেপার 1 পেপার 2 তে কি দুটো পরীক্ষা হয়। হ্যাঁ, তো পেপার 1 এ কি কি সাবজেক্ট থাকে, পেপার 2 তে কি কি সাবজেক্ট থাকে? পার্ট 1 ইজ টোটালি বেসিক, পার্ট 2 ইজ টোটালি আপনার গাইডলাইন, ঠিক আছে? আর পার্ট 3 হইতেছে ক্লিনিক্যাল, বুঝা গেছে? পার্ট 1 এ আপনার বেসিক দিয়ে আপনি পরীক্ষা দেবেন। আপনি যদি কেউ এক্সপিএস এর জন্য প্রিপারেশন নিতে থাকেন, ট্রাস্ট মি, আপনার এমআরসি যে আপনাকে অনেক হেল্প করবে। আপনি যদি ডিজোর প্রিপারেশন নিতে থাকেন, আপনার এমআরসি যে অনেক হেল্প করবে। আমাদের লাস্ট ব্যাচে একটা আপু ছিল ঢাকা, ওনার গিয়ে শুধু এটা দিয়ে ওনার ডিজোর হয়ে গেছে। হ্যাঁ, বললো যে আপু মোটামুটি হইছে, এখন দেখা যাক রেজাল্ট আসুক, দেখা যাক, হোপফুলি হয়ে যাবে ইনশাআল্লাহ। বললো তো যে আপু পড়ানো থেকে আসছে, এখন বাকিটা দেখি। পড়ানো থেকে মোটামুটি বললো যে আপু ফার্মা বলছে যে আপু ফার্মা যে আপনি পড়াইছেন ওগুলো লাইন, ফার্মা একটা বাইরে থেকে আসেনি। আচ্ছা, এটা দেখা যাচ্ছে? একটা ছবি কি শো করতেছে আপনাদেরকে? আমি কি একটু জানাতে পারছি না? ওকে, আচ্ছা একটা সেকেন্ড। আচ্ছা, এটা একটু আমরা দেখে নেই, এটা কি? এটা গিয়ে আপনার আমাদের পেপার 1 এ কি থাকে, পেপার 2 তে কি কি সাবজেক্ট থাকে, ঠিক আছে? পেপার 1 এ থাকবে অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, এমব্রায়োলজি, এন্ডোক্রাইনোলজি, এপিডেমিওলজি এন্ড স্ট্যাটিস্টিক্স। এটা কি স্ট্যাটিস্টিক্সটা সম্ভবত স্যার আপনাদেরকে ক্লাস নেবেন, ওকে? আর কি থাকবে? আর থাকবে জেনেটিক্স এন্ড ফিজিওলজি। হ্যাঁ, তো এই অ্যানাটমি, এমব্রায়োলজি, জেনেটিক্স, এখান থেকে আপনার কোশ্চেন আসবে অনেকগুলো। এখান থেকে আপনার কোশ্চেন আসবে অলমোস্ট 45 কোশ্চেন চলে আসবে, 40 থেকে 45 কোশ্চেন চলে আসবে, ঠিক আছে? তাহলে এখানে ধরেন অ্যানাটমিতে আপনার আসতেছে 25, এমব্রায়োলজিতে আসতেছে 10, আর জেনেটিক্সে ধরেন 8 to 10, মানে এখানে 45 হয়ে গেল না? 45 কোশ্চেন হয়ে গেল। বায়োকেমিস্ট্রি থেকে 5টা থেকে 6টা কোশ্চেন আসে ম্যাথ, তো 5টা আমি যদি ধরি এখানে আসে 50 কোশ্চেন। এন্ডোক্রাইন ফিজিওলজি এখান থেকে পাবেন আপনি 30 কোশ্চেনের মতো। তাহলে 50 আর 30 কত হলো? 80। আর স্ট্যাটিস্টিক্স, এপিডেমিওলজি থেকে মোটামুটি মনে করেন 8টা থেকে 10টা, মানে মোটামুটি এখান থেকে এই 5টার জায়গায় 6টা আসতে পারে। তারপরে আপনার 30টার জায়গায় এখানে একটা দুটো বেশি আসতে পারে, একটা দুটো কম আসতে পারে, 10টার জায়গায় আর একটা বেশি আসতে পারে। এবং রিলেটেড ক্লিনিক্যাল কোশ্চেন থাকে, লাইক ক্লিনিক্যাল কোশ্চেন এরকম অ্যানাটমি রিলেটেড ক্লিনিক্যাল কোশ্চেন। আপনার কোশ্চেন আসবে যে পেশেন্টের একটা হইতেছে গিয়ে সিজার হইছে, বা পেশেন্টের একটা ইনভিডি হইছে, পেশেন্ট অনেক লিথোটমি পজিশনে ছিল, এখন পেশেন্টে গিয়ে লেগে কোনো সেনসেশন পাচ্ছে না, সো হুইচ নার্ভ প্রবাবলি ইনজুরড, দ্যাট ইজ ক্লিনিক্যাল কোশ্চেন। হ্যাঁ, তারপর আপনার দেখেন পেপার 2 তে, তারপর জেনেটিক্স থেকে আসতে পারে কোশ্চেন যে আপনার পেশেন্ট আসছে, পেশেন্টের অ্যামোনিয়া আছে, পেশেন্টের শর্ট স্ট্রাকচার, পেশেন্টের ওয়েভ নেক আছে, সো পেশেন্ট গিয়ে পেশেন্টের এফএসএইচএলএস করে দেখলাম আমি হাই, সো হোয়াট উইল বি ইওর ডায়াগনোসিস অর হুইচ ক্যারিওটাইপ অফ দিস পেশেন্ট, ঠিক আছে? এই টাইপের কোশ্চেন আসতে পারে। ফিজিওলজি থেকে কোশ্চেন আসতে পারে যে আপনার অক্সিটোসিন দিয়ে আসতে পারে একটা কোশ্চেন। ফিজিওলজি থেকে আপনার কুশিং সিনড্রোম থেকে কোশ্চেন আসতে পারে, অ্যাক্রোমেগালি থেকে আসতে পারে, ঠিক আছে? তো এগুলো থেকে আসতে পারে, এসিটিএস থেকে আসতে পারে, এমব্রায়োলজি থেকে আপনার কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, তারপরে যে আপনার বায়োকেমিস্ট্রি থেকে ক্লিনিক্যাল কোশ্চেন এভাবে আসে। স্ট্যাটিস্টিক্স থেকে আপনার 8টা থেকে 10টা কোশ্চেন আসবে, এবং এখানে দেখা গেছে যে ম্যাথ আসে, অঙ্ক আসে, কিন্তু স্ট্যাটিস্টিক্সে কিন্তু মোটামুটি 2টা থেকে 3টা অঙ্ক থাকবে আপনার, মাস্ট, ঠিক আছে? আর তাছাড়া কি থাকে যে পার্সেন্টেজ থাকে, কিছু কোশ্চেন থাকে পার্সেন্টেজের, তারপর যে আপনার কোনটা এন্ডেমিক, কোনটা প্যান্ডেমিক, কোনটা এপিডেমিক, এই টাইপের কোশ্চেন থাকে। বায়োফিজিক্স থেকে আপনার বায়োফিজিক্স তো পরে ইয়াতে। আচ্ছা, ঠিক আছে, এখন আসি পেপার 2 তে। পেপার 2 তে আপনার কোনটা দিয়ে পাস করতে হবে? পেপার 2 তে আপনার পাস করতে হবে গিয়ে মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, এই দুইটা থেকে আপনার 50 কোশ্চেন ফ্রম হিয়ার,
ঠিক আছে? তার মধ্যে ফার্মা থেকে আসবে হচ্ছে 30 থেকে 35টা কোশ্চেন, মাইক্রোবায়োলজি থেকে 15 থেকে 20টা কোশ্চেন চলে আসবে, ঠিক আছে? প্যাথোলজি থেকে ওরকম বেশি আসে না, প্যাথোলজি থেকে আপনার 5টা ম্যাক্সিমাম আসতে পারে, 55, ইমিউনোলজি থেকে 5টা, 60, ডাটা ইন্টারপ্রিটেশন, এই ডাটা ইন্টারপ্রিটেশন থেকে 5টা থেকে 6টা কোশ্চেন আসে, হ্যাঁ? ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট থেকে আপনার 10টা থেকে 15টা কোশ্চেন আসবে, বায়োফিজিক্স থেকে মোটামুটি 10টা কোশ্চেন আসবে। কটা হলো? 50, 60, 70, 80, 90, 6টা তো এখানে তো 100, 96, 97টা হয়ে গেল কোশ্চেন। তো মাঝে এর মধ্যে কিছু একটা দুইটা কোশ্চেন আসবে যেগুলো আপনি পারবেন না, বা আপনার হয়তো এটা চিন্তা করে বুদ্ধি খাটায় কোশ্চেন দিতে হবে। সো দিস আর মানে আউটবক্স কোশ্চেন, ঠিক আছে? তো মোটামুটি এটা বুঝে গেছে পেপার 1 পেপার 2। সো এখান থেকে আপনার 100 কোশ্চেন, এখান থেকে 100 কোশ্চেন, কি কোশ্চেন হবে? SBA, সিঙ্গেল বেস্ট অ্যানসার। সিঙ্গেল বেস্ট অ্যানসার আপনার একটা কোশ্চেন থাকবে, 5টা অপশন থাকবে, 5টা অপশন থেকে একটা হচ্ছে কি আপনার অ্যানসার হবে। বুঝা গেছে? ফিজিওলজি থেকে কয়টা কোশ্চেন হবে আপু? জি, ফিজিওলজি থেকে কয়টা কোশ্চেন হবে আপু বলছিলেন? ফিজিওলজি ফিজিওলজি, এন্ডোক্রাইনোলজি, এই দুটো থেকে 30 থেকে 30টার মতো কোশ্চেন আসবে, ফিজিওলজি প্লাস এন্ডোক্রাইনোলজি থেকে 30 30 30টা, 30 to 35 কোশ্চেন, ঠিক আছে? 5টা এদিক সেদিক হতে পারে, 5টা কম হতে পারে, 5টা বেশিও হতে পারে, ঠিক আছে? এই হচ্ছে কি আপনার মোটামুটি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ? এটা কোনটা থেকে কি আসবে, এটা ডিস্ট্রিবিউশন। এখন আমরা কি করব? সো আরসিওজি থেকে যে কোশ্চেন হয়, কোশ্চেনগুলো হয় হচ্ছে কি আপনার অক্সফোর্ড রিভিশন গাইড এবং এসেনশিয়াল রিভিশন গাইড থেকে। আপনার আলাদা করে কিছুই পড়তে হবে না, কারণ আমরা এই দুটো গাইডলাইন থেকে প্লাস হচ্ছে 5 কোশ্চেন থেকে এটা আপনাদের বই তৈরি করা হয়। সো বইতে যেটা আছে, বইটা এমন ভাবে ডিজাইন করা, এবং স্যার এমন ভাবে ডিজাইন করেছেন, স্যার নিজে বইগুলো করে থাকেন, এমন ভাবে ডিজাইন করা যে এই বইয়ের বাইরে ট্রাস্ট মি আপনার কিচ্ছু পড়তে হবে না, ঠিক আছে? একটা ওয়ার্ডও এক্সট্রা পড়তে হবে না। যেগুলো হচ্ছে নিউ আসে বা যেগুলো হচ্ছে আপডেট আসে, যেগুলো আপনার বইতে নাই, আমরা যারা মেন্টর আছি, মোটামুটি আমি ক্লাসটা নেই, তো মেন্টর যারা আছেন তারা সবাই হচ্ছে গিয়ে আপনাকে এটা নোট করায় দিবে, ঠিক আছে? সো এটা দেখা যায় বই পাশে আপনি হয়তো একটু ছোট ছোট নোট 5টা লাইন 10টা লাইন আপনি নোট করে রাখতে পারেন। আর এটার বাইরে আর কিছুই পড়তে হয় না। কোশ্চেন বুক থেকে যে কোশ্চেনগুলো, এগুলো হচ্ছে গিয়ে আপনার 5 পেপার, 5 এমআরসিওজি, অ্যান্ড্রু সাজার, ক্যাথরিন, এগুলো সব হচ্ছে গিয়ে আপনার মডিউল ওয়াইজ, মানে বইতে যেরকম থাকে আলাদা করে মডিউল ওয়াইজ হচ্ছে গিয়ে আপনার কোশ্চেনগুলো করা, প্লাস হচ্ছে 5 পেপার সলভ করা আছে এর মধ্যে। সো আপনি যদি কোশ্চেনগুলো এখান থেকে মডিউল ওয়াইজ করে পড়ে যান, তাহলে আপনার দেখা যাবে যে এইটার বাইরেও কিছু লাগবে না, মানে এইভাবে গুছিয়ে আপনাকে প্লেটে করে সাজায় কেউ দিবে না, ঠিক আছে? সো দ্যাট ইজ দা বিউটি অফ এসএস একাডেমি। আমি নিজে একটা স্টুডেন্ট ছিলাম, আমি নিজে এখান থেকে একবার পাস করেছি। সো হোপফুলি আপনারা সবাই পাস করে যাবেন। আর সেকেন্ড থিং সেটা হচ্ছে গিয়ে আপনার এক্সট্রা তো এগুলো কিছু পড়তেই হবে না, বরং আপনি যদি এটা ভালো মতো পড়েন, আপনি বাংলাদেশে যে ডিজিও পরীক্ষা, এফসিপিএস পরীক্ষা, এফসিপিএস আমি মাত্রই বললাম আপনাদেরকে যে এফসিপিএস এখন টোটালি কারিকুলাম চেঞ্জ হয়ে গেছে, কোশ্চেন সব এমআরসিজি স্টাইলে হয় এবং কোশ্চেন আসে হচ্ছে কি এমআরসিজি কোশ্চেন ব্যাংক থেকে, ঠিক আছে? তো আপনি যদি এটার সাথে ওইটা একটু ভালো মতো পড়ে ফেলতে পারেন, আপনি দেখবেন যে আপনার জানুয়ারিতে এমআরসিজি হলে জুলাইতে এফসিপিএস হয়ে গেছে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, নোট ডাউন আমি করতে বলি, নোট ডাউন করতে বলি কেন? কারণ হচ্ছে পরীক্ষার আগে আপনি আমরা যেহেতু 3টা ব্লকে 3-4-12টা বই দেওয়া হয় আপনাদেরকে, তাই না? 12টা বই দেওয়া হয়েছে, 12টা বই আপনি পরীক্ষার আগে ওইভাবে প্রিপারেশন নিয়ে দেখতে পারবেন না, আপনি এরকম এত মোটা বই নিয়ে বসে থাকতে পারবেন না। তো এই কারণে আমি যেগুলো বলি যে ইনফিনিটি স্টার, আমি যখন পড়াই আমি ইনফিনিটি স্টার বলি। ইনফিনিটি স্টার মানে হচ্ছে গিয়ে আপনার, এটা আমার ভাষা আর কি, ইনফিনিটি স্টারটা হচ্ছে গিয়ে আপনার যেটা থেকে আপনার মাস্ট কোশ্চেন হবে এবং যেই টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসে পরীক্ষাতে, এগুলো হচ্ছে ইনফিনিটি স্টার টপিক। সো ইনফিনিটি স্টারগুলো আমি বলি যে আপনি একটু খাতায় বা একটা প্যাডে আলাদা করে নোট ডাউন করে রাখবেন। নোট ডাউন করে রাখবেন কেন? কারণ পরীক্ষার আগে আপনি জাস্ট ওগুলা বারবার দেখবেন, তাহলে দেখবেন যে পরীক্ষাতে অনেক কোশ্চেন কমন পড়ছে, হ্যাঁ? এই হচ্ছে গিয়ে টোটাল আপনার এমআরসিওজি পরীক্ষা কবে হয়, কেন দিবেন, কত টাকা দিয়ে দিবেন, আর হচ্ছে কি পড়বেন। এই হচ্ছে একটা টোটাল একটা গ্লিমস একটা এমআরসিওজি। কারো কি কোনো কোশ্চেন আছে? পেপার 1 পেপার 2 তে আলাদা করে পাস করতে হয়? 65% পেতে হয়, 65% পেতে হবে, দুটো মিলিয়ে নাকি আলাদা আলাদা? আলাদা করে তুলতে হবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা পড়ায় চলে যাব, কারণ আসলে ঢাকার অবস্থা বেশি ভালো না, আমাদের 5 এর মধ্যে ইয়ে করতে হবে, যেখানে সেখানে ট্যাগ রেখে দিচ্ছে। আপনারা যেখানে আসছেন সাবধানে থাকবেন, মানে পড়াশোনা বেঁচে থাকলে হবে,
কিন্তু আমাদেরকে আসলে বেঁচে থাকতে হবে, এটাই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, যে বেঁচে থাকতে হবে এনি হাউ। আচ্ছা, আমার পড়ায় চলে যাব, আর এর বাইরে কিছু করতে হবে না। বই আপনাদেরকে যা দিছে এটা যদি ভালো মতো আপনারা পড়তে পারেন আপনারা পাস নিশ্চিত। আমার ইয়েটা খুলে দিতে বলেন না, ওই যে ফাইলটা খুলে দিতে বলেন। ফাইলটা কোথায় আমি পাচ্ছি না, ওপেন করছে কোথায়? হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি বলি, আপনারা হয়তো অনেকেই অনেক ভালো জানেন, অনেকে অনেক বেশি জানেন, এবং অনেকে হয়তো হচ্ছে যে অলরেডি আপনারা ফেলোশিপ মাস্টারশিপ কমপ্লিট করে ফেলছেন ফার্মা। হ্যাঁ, ঠিক আছে। তো আপনারা অনেকে অনেক কিছু কমপ্লিট করে ফেলছেন, বাট এমআরসি যেহেতু আমি অনেকদিন ধরে পড়াচ্ছি, আমার মোটামুটি একটা আইডিয়া আছে। সো আমি বলবো যে যেটা পড়াচ্ছি সেটাই পড়েন, কারণ আমার কাছে মনে হয় কি যে পড়ার জন্য সারা জীবন পড়ে আছে মানুষ। আপনি যত চাবেন আপনি পড়তে পারবেন। ইউ ক্যান হ্যাভ আ লটস অফ গাইনোপস বুক, ইউ ক্যান রিড আ লটস অফ, কি বলবো, যে আপনি যদি চান আমি এখন ডেভিডসন পড়বো, পড়তেই পারি আমরা, তাই না? গল্পের বই পড়ি তো আমরা ডেভিডসন গল্পের বইয়ের মতোই পড়তে পারি। সো ইউ ক্যান enhance your knowledge in your whole life. যেহেতু আমরা একটা পরীক্ষা দেব এবং এই পরীক্ষাটা অলমোস্ট 1 লাখ, আপনার অলমোস্ট 1 লাখ, কারণ হচ্ছে যে এটা ডলারের উপর যেহেতু ডিপেন্ড করতেছে, আসছে না? থ্যাংক ইউ পাচ্ছিলাম না রে, ঠিক আছে। ওকে, যেটা বলতেছিলাম আর কি, তো যেহেতু আপনি অনেকগুলো টাকা দিয়ে আপনি পরীক্ষা দিবেন এবং টাকাটা আপনার কষ্টের টাকা, তো আমরা ওইভাবেই চিন্তা করি, স্যার ওইভাবেই চিন্তা করেন যে আপনারা হচ্ছে পাস করে যান, পার্ট 1টা আপনারা পাস করে যান। কারণ দেখবেন যে একটা পরীক্ষা যখন আপনি পাস করবেন আপনার কনফিডেন্স অত বেড়ে যাবে, তখন আপনি এই ধাক্কায় আরো অন্য পরীক্ষা পাস করে ফেলবেন, ঠিক আছে। সো আপনার হয়তো মনে হতে পারে যে এত কম পড়াইতেছে কেন, কিংবা এটা তো আরো ডিটেইলস পড়ানোর কথা ছিল, বা এটা তো আরো ডিটেইলস পড়ানো উচিত, কিংবা হচ্ছে যে এই জিনিসটা তো পড়লাম না। যেটা দরকার নাই সেটা আমি আপনাদেরকে অ্যাজ এ মেন্টর না করে দেই যে পড়েন না, কারণ হচ্ছে আপনার অনেক ইনফরমেশন মাথায় নেওয়া দরকার নাই। আপনি যদি 50% ইনফরমেশন নিয়ে 50% যদি আপনি কারেকশন করতে পারেন, দ্যাট ইজ এনাফ, ঠিক আছে। কারণ আমার হচ্ছে যে 65 পেতে হবে, 70 মতো আমার হচ্ছে এনশিওর করতে হবে যে যাতে আমার পরীক্ষাটা আমি 70% কারেকশন করতে পারি। আমার কথা হচ্ছে আমরা যতটুকু পড়িয়ে দিয়েছি এটা যদি আপনি ইউটিলাইজ করে আপনি যদি 70% নিয়ে আসতে পারেন, দ্যাট ইজ ইওর বেনিফিট এন্ড দ্যাট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট, ঠিক আছে। কারণ আপনি পড়তে চাইলে আপনার সারাটা জীবন পড়ে আছে, আপনি হচ্ছে কি চাইলে আপনি ডেভিডসন পড়তে পারেন, আপনি ল্যান্ডম্যান পড়তে পারেন, আপনি হচ্ছে যে গাইনোপস অনেক বই আছে, ওগুলো আপনি ইচ্ছা করলে পড়তে পারেন, জাস্ট গল্পটাকে নিজে জানার জন্য, নিজের জ্ঞান বাড়ানোর জন্য পড়তে পারেন। বাট আরসিওজি যেটা সমস্যা, আপনার অনেক কিছুই আমাদের বাংলাদেশের ট্রিটমেন্টের সাথে মিলবে না, অনেক কিছুই হচ্ছে বইয়ের সাথে মিলবে না। কারণ আমরা যারা বাংলাদেশে যারা আমরা পড়াশোনা করি, আমরা হচ্ছে কি ইউজুয়ালি ইন্ডিয়ান বইগুলো ফলো করি, রাইট? ইন্ডিয়ান বইগুলো অথরদের লেখা বইগুলো, আমরা যে বিডি 84, আমরা হচ্ছে গিয়ে আপনার, হ্যাঁ, বিডি 84 পড়ে হইছে। আমরা কি কি বই পড়ি আমরা? হ্যাঁ, দত্ত, ঠিক আছে। তো হ্যাঁ, দত্ত তো গাইনিওপসেরও দত্ত আছে, কিন্তু দেখা গেছে কি যে গাইনিওপসের দত্তের প্রোটোকলের সাথে আরসিওজির প্রোটোকল কিন্তু মিলবে না, নেভার এভার। এখন দেখবেন যে আপনি ওজিএসবির যদি গাইডলাইন আপনি ফলো করেন, ওজিএসবির গাইডলাইনে কিন্তু সবকিছু আরসিওজির প্রোটোকলগুলো লেখা, বাট আমরা কি সেটা ফলো করি? নো, ফলো করি না। কেন? আমরা দেখি যে ওই ম্যাডাম ওই অমুক ভাবে করতেছে, আরেক ম্যাডাম ঝাড়ি মারতেছে, আরে তুমি ওকে ফলো করো, আমি যেভাবে করতেছি এটা ঠিক, এটা করো, ঠিক আছে। বা আপনি হচ্ছে কি একজন একটা করতেছেন, আপনার রেজিস্টার আসে, আপনার ঝাড়ি মারলা, এটা কিভাবে করতেছে, এটা কিভাবে করে। সো আলটিমেটলি দেখা যায় কি আমরা জগৎ খিচুড়ি পাকায় ফেলি। কিন্তু আরসিওজির প্রোটোকল কি একদম একটার পর একটা আপনার মনে হবে যে আল্লাহ, বাচ্চা মরে গেলে মনে হয় ওরা সিজার করবে। ওদের হচ্ছে কি যে ওদের প্রোটোকলটা এরকম যে আপনার এখন হচ্ছে না, আপনি অপারেটিভ ডেলিভারিতে যাবেন, অপারেটিভ ডেলিভারি হচ্ছে না, মাথা উপরের দিকে আছে, আচ্ছা ঠিক আছে, টানাটানি করে, টানাটানিতে হচ্ছে না, তখন আপনি সিজারে দেন। কারণ আপনার মনে হবে যে আমি তো কিছু করবোই না, আমি তো তার আগেই বলবো যে আপনি সিজারে আসেন, তাই না? সো প্রোটোকল কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, যেহেতু আরসিওজি প্রোটোকল ইজ আ ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড একটা প্রোটোকল। সো যেই প্রোটোকলে আপনি যাবেন তখন আপনার কি হবে, আপনার নিজের জ্ঞানটা বাড়বে, আপনার একটা ইথিক্স থাকবে এবং আপনার একটা লায়াবিলিটি থাকবে। আপনার লায়াবিলিটি সবার কাছেই থাকবে যে না, ও প্রোটোকল ফলো করে, হ্যাঁ, ও অমুকে ওরকম করে, অমুকে এরকম ভাবে ড্রাপিং করে, মানে অমুক স্যার হচ্ছে এইভাবে ওয়াশ দেয়, অমুক ম্যাডাম এইভাবে মানে ইয়ে করে, হ্যাঁ, মানে
সিজার দিয়ে না কেটে সে হচ্ছে গিয়ে কটারি দিয়ে পোড়াই করে, সো এইগুলা তখন আর আপনার এই থাকবে না, এগুলোতে কি হয় লায়াবিলিটি নষ্ট হয়ে যায়। তো আপনি যখন একটা প্রোটোকল ফলো করবেন ডেফিনেটলি আপনার সেইভাবে আপনি নিজেকে ওইভাবে আপনি এনহ্যান্স করতে পারবেন আপনার এডুকেশন, আপনার নিজের কনফিডেন্সটা আপনি ওইভাবে, কারণ আপনি জানেন যে আপনি প্রোটোকল ফলো করেন, তো আপনি নিজের উপর আপনার এই কনফিডেন্স থাকবে যে আমি ভুল মানে আই উইল নেভার বি রং, তাই না? এই কনফিডেন্স আপনার মধ্যে থাকবে যে আমি কখনোই ভুল করব না, কারণ আমি প্রোটোকল ওয়াইজ গেছি এবং আপনি সেটা প্রুভও করতে পারবেন যে আমি এই প্রোটোকল ওয়াইজ গেছি, আমি এই প্রোটোকল ফলো করি, এই প্রোটোকল এইভাবে আছে, আমি এই প্রোটোকল ওয়াইজ গেছি, ঠিক আছে? আচ্ছা, যেই কথায় এটা আসতেছিলাম সেটা হচ্ছে যে আরসিওজি এর কোশ্চেন প্যাটার্ন দেখে তো আমরা আপনাদেরকে পরে ওইভাবে আমাদের কোর্সটা ডিজাইন করা যাতে 6 মাসের মধ্যে আপনাদের পুরো কমপ্লিট হয়ে যায়। তো এটার বাইরে আসলে কিছু নাই, অনেক সময় মনে হতে পারে যে এটা তো আমরা এইভাবে পড়ি নাই, আমরা তো এইভাবে করেছি, কিন্তু বেসিক্যালি আমাদের হচ্ছে কি যেহেতু আমরা আরসিওজি এর পরীক্ষাটা দিব, সো আমাদের ফলো করতে হবে আরসিওজি গাইডলাইন ওয়াইজ, ঠিক আছে? তো অনেক সময় আমাদের সাথে মিলবে না, ডোন্ট ওয়ারি, এটা ভয়ের কিছু নাই বা এর কিছু নাই। তো আমরা হচ্ছে গিয়ে এই সময় আমরা এখন দত্তটা ফলো করব। হ্যাঁ, দত্ত থেকে আমরা একটু পড়তে পারি কিরকম, সাপোজ আপনার যখন ক্লিনিক্যাল আপনি পড়বেন, ফিটো ম্যাটারনাল পড়বেন, আপনি পিপিএইচ সম্পর্কে আপনি জানতে পারেন, দ্যাট ইজ ইওর কিউরিওসিটি, দ্যাট ইজ ইওর ইন্টারেস্ট, আপনি পড়তে পারেন যে পিপিএইচ কি, পিপিএইচ কেন হয়, ডেফিনেটলি আপনি পড়তে পারেন এবং এটা খুব ভালো পড়ার জন্য, তাহলে আপনার কি হবে, আপনার ট্রিটমেন্টটা ধরতে সুবিধা হবে। ওদের ট্রিটমেন্ট প্রোটোকল আর আরসিওজি ট্রিটমেন্ট প্রোটোকল এক না, যেটা আমরা পড়ে বড় হয়েছি ওই প্রোটোকল আর আরসিওজি প্রোটোকল দেয়ার ইজ এ ফার ডিফারেন্স, ঠিক আছে? সো ওইটা আমাদের সাথে মিলানো যাবে না। এটাই বলার জন্য যে আপনারা হয়তো অনেকে অনেক কিছু জানেন, কিন্তু এটার সাথে এটা মিলাতে গেলে আপনাদের সমস্যা হবে, ঠিক আছে? যেতে হবে কার সাথে, আপনার মেন্টরের সাথে। ওকে, তাহলে আমরা শুরু করে দেই বিসমিল্লাহ বলে। আজকে আমাদের হচ্ছে গিয়ে ফার্মাকোলজি ক্লাস। ফার্মাকোলজি ক্লাসে আমরা বেসিক ফার্মাকোলজি পড়বো এবং যেই ড্রাগসগুলো আরসিওজি তে সবসময় ইউজ হয় আমরা সেই ড্রাগসগুলো সম্পর্কে জানবো, সেগুলোর ক্লিনিক্যাল ফিচার সম্পর্কে জানবো, কন্ট্রা ইন্ডিকেশন সম্পর্কে জানবো এবং আমরা হচ্ছে গিয়ে সিম্পটম ওটার রিলেটেড কমপ্লিকেশনস কি কি হতে পারে সেগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে? সো মাই ফার্মাকোলজি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং এটা খুবই ইম্পর্টেন্ট বিকজ অফ ইউ উইল গেট 30 to 35 কোশ্চেন ফ্রম হিয়ার। আমি আপনাদেরকে বক্স করে দিব, এটা মানে আপনারা কিভাবে নোট করবেন সেটা বলে দিব। ট্রাস্ট মি, আমার পরীক্ষার সময় আমি কিন্তু ফার্মাকোলজিটা রিভিশন দেওয়ার টাইম পাইনি, আমি বক্স করে রাখছিলাম। এই বক্সটা আমি শুধু পড়ে গেছিলাম, বিশ্বাস করেন 35টা কোশ্চেন আমার কমন পড়ছে এবং এখন যারা পড়ে মানে যারা পরীক্ষা দেয় তারাও বলে যে এই বক্সের কোশ্চেনের বাইরে একটা কোশ্চেনও আসে না। তো ফার্মাকোলজি যেহেতু পড়তে অত ভালো লাগে না, কারণ সেখানে অনেক মেকানিজম আছে, আমরা মেকানিজম অফ অ্যাকশন আমরা একটা লাইনে পড়বো, ঠিক আছে? একটা লাইনে আমরা মেকানিজম অফ অ্যাকশন গুলো পড়বো এবং আমরা বক্স করে সেটা চেষ্টা করবো যে এই বক্সটাই হচ্ছে আমার পরীক্ষার সময় ইটস আ ম্যাজিক বক্স হিসেবে কাজ করবে, যে এই বক্সটা পড়লে আমার ফার্মাকোলজি পুরাটাই ক্লিয়ার হয়ে যাবে, পুরাটাই প্রিপারেশনটা আমার হয়ে যাবে, ঠিক আছে? এখানে আপনাদের অনেকগুলো বক্স আমি করে দিয়েছি অলরেডি লেকচারের মধ্যে। আরেকটা বক্স আমি যেটা আপনাদের নোট ডাউন করতে বলবো, সেই বক্সটা কিরকম হবে স্ট্রাকচারটা আমি দেখাই দিব। এখান থেকে 30 to 35 কোশ্চেন আসবে এবং this pharmacology part will ensure your pass mark in part মানে পেপার 2 এক্সাম, ঠিক আছে? পেপার 2 এক্সামে এটা আপনাকে এনশিওর করবে আপনার পাস মার্ক, ঠিক আছে? কারণ আপনি যদি 25টা কোশ্চেন আপনি কনফার্ম মানে ঠিক করতে পারেন, আনসার রাইট করতে পারেন, আপনি বাকি 75টা থেকে আপনার তো অটোই হয়ে যাবে, 20-25-30টা তো হবেই, তাহলে তো আপনার পাস মার্ক কিন্তু এমনি চলে আসে। এজন্য ফার্মাকোলজি ইজ আ ভেরি ভাইটাল পার্ট অফ পেপার 2 এক্সাম, হ্যাঁ, পেপার 2 পার্ট 1 এক্সাম। আচ্ছা, তাহলে সবাই আমরা বই খুলি, বিসমিল্লাহ বলে শুরু করি। পাশে লিখে রাখেন 30 থেকে 35 কোশ্চেন আসে, আদারওয়াইজ হচ্ছে এটার ইম্পর্টেন্সটা বুঝবো না, হ্যাঁ? আমরা শুরু করে দেই। সবার কাছে বই আছে? লাল কলম আছে, লাল কলম রাখবেন, লাল কলম দিয়ে হচ্ছে যেগুলো আমি ইনফিনিটি স্টার বলবো ওগুলো একটু ইনফিনিটি স্টার লিখে রাখবেন, হ্যাঁ? সো ফার্মাকোলজি মানে কি মনে আছে কিনা ছোটবেলায় পড়া? এটা জাস্ট আপনার মানে একটু জাস্ট টপ আপ করা, হ্যাঁ, একটু জ্ঞান টপ আপ করা, যে পড়া মনে আছে কিনা। আচ্ছা, আর সিচুয়েশন ভালো হলে আমি সবাইকে বলবো যারা যারা ঢাকায় আছেন একটু কষ্ট করে ক্লাসে আসতে, কারণ হচ্ছে যে ভিডিওটা অন করতে হবে সবার, হ্যাঁ, ভিডিওটা অন করতে হবে বিকজ অফ দেখা যায় যে পড়তে পড়তে মাথা কাজ করে না, অনেক সময় দেখা গেল যে আপনি একটু ওদিকে গেলেন, চা খাইতে গেলেন, নামাজ পড়তে গেলেন, বাচ্চাকে কোলে নিলেন, পড়ার কনসেন্ট্রেশন থাকে না, এটা আমার নিজেরও থাকে না, ঠিক আছে? আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, আমি অনলাইনে ক্লাস করি এবং আমরা দেখা যায় যে বসে বসে মোবাইলে স্ক্রল করতেছি,
পড়া থেকে দেখা গেছে যে এই যে ফার্মাকোলজি থেকে শুরু করছি, ফার্মাকোলজি পার হয়ে 5-6 পেজ চলে গেছে, আমার কোনো খেয়ালই নেই। সো জিনিসটা এরকম। তো আমরা যদি একটু ভিডিওটা অন করি, আমি আপনাদেরকে দেখতে পারবো, যার কারণে হইতেছে কি আমার পড়াতে ইজি হবে। বুঝা গেছে? ওকে, ঠিক আছে। ওকে, তো শারনাজ আপু ভেরি গুড গার্ল। দেখেন শারনাজ আপু ভিডিও অন করছে, সামিনা আপু অন করছে। ওকে, সবার মতো ভিডিওটা অন করি, তাহলে পড়তে সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে, কনসেন্ট্রেশনটা থাকবে, তাহলে থাকবে না। ওকে, ফার্মাকোলজিটা কি? ফার্মাকোলজিটা হচ্ছে কি, ইট ইজ দ্য সায়েন্স অফ ড্রাগ ইনক্লুডিং দেয়ার অরিজিন, কম্পোজিশন, ফার্মাকোকাইনেটিক্স, থেরাপিউটিক ইউজ এন্ড টক্সিকোলজি। চাইলে লিখে রাখতে পারেন। সো দিস ইজ দ্য সায়েন্স অফ ড্রাগ। ফার্মাকোলজি কি নিয়ে ডিল করে? ফার্মাকোলজি ডিল করে হইতেছে গিয়ে ড্রাগ নিয়ে, তাই না? ড্রাগের আমরা কি দেখি? ড্রাগের আমরা দেখি হচ্ছে গিয়ে অরিজিন দেখি, যে